আলোচনা করব এ টু জেড। এক মিনিট জয়েন হচ্ছে। চলো আজকে শুরু করা যাক। আমাদের প্রথম টপিক হচ্ছে যে পরিমাপ যে চ্যাপ্টারটা আছে, সেই পরিমাপ চ্যাপ্টার থেকে ক্লাস 9-এর, হ্যাঁ, প্রত্যেকে যারা নোট করবে, যে যার টপিকটা দরকার সেই টপিকগুলো একটু নোট করবে। ওকে, আমরা পরিমাপ চ্যাপ্টার থেকে আসছি। এই পরিমাপ চ্যাপ্টারটা আমাদের কতগুলো জিনিসের ওপর তৈরি। কি কি জিনিসের ওপর তৈরি? প্রথমত ভৌত রাশির আছে, সেখানে একক আছে, সেখানে মাত্রা আছে, সেখানে আর কি কি আছে, আমাদের বিভিন্ন ধরনের মাপের একক আছে। তারপর আছে কি আমাদের বিভিন্ন যে ভৌত রাশির পরিমাপ এবং ত্রুটি আছে। এতগুলো টপিক আছে, তাহলে আমরা টপিকগুলো আলোচনা করি। প্রথমত হচ্ছে পরিমাপ এবং পরিমাপের বিভিন্ন একক। এই একক টপিকটা অনেকজনা করতে পারে বা না করতেও পারে, কারণ একটা বেসিক চ্যাপ্টার প্রথমেই আছে, এটা অনেকজনে দেখবে করবেই না একক টপিকটা। এই এককটা একটা সহজ, এবং যারা কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ড আছে তারা যদি ফিজিক্সের বা কোনো একটা যদি করতে যাও, তাহলে এটা একটা মানে হতে পারে কমন একটা টপিক হতে পারে, এটা করতে পারো একক। তারপর হচ্ছে মাত্রা নির্ণয়। এই মাত্রা নির্ণয়টা একটা ভালো একটা টপিক হতে পারে। তারপর আসছি আমরা বিভিন্ন যে ছোট বড় যে এককগুলো আছে পরিমাপের, সেই ছোট বড় যে একক যেমন হচ্ছে পারসেক, তারপর হচ্ছে মাইক্রোমিটার, তারপর হচ্ছে ফেমটোমিটার, তারপর হচ্ছে আলোকবর্ষ, এই যে বিভিন্ন ধরনের এককগুলো আছে সেটা নিয়েও একটা টপিক করা যেতে পারে। তারপর হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের যে পরিমাপ, যেমন দৈর্ঘ্য, এগুলো সচরাচর করতে যেও না, তাহলে একটু সমস্যা হবে দৈর্ঘ্য পরিমাপের জন্য। যেমন আমাদের সাধারণ স্কেল, তুলা যন্ত্র, এগুলো আলাদা একটা টপিক হতে পারে, কিন্তু এগুলো করতে যেও না। এক টপিক করলে এই চ্যাপ্টার থেকে আমি বলবো যে একক চ্যাপ্টার টপিক করতে। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের মাত্রা। এই দুটো টপিক করতে পারো ভালোভাবে। কি বললাম বুঝতে পেরেছ? এই চ্যাপ্টার থেকে কারা কী করছো বলো একটু, তোমাদের মধ্যে কেউ কী করছে? হ্যাঁ, এই টপিকটা একবার করতে পারো যে আয়তন নির্ণয়, যে অসম আকৃতি বস্তুর কীভাবে আয়তন নির্ণয় করবো, বা পাতার কীভাবে বেদ নির্ণয় করবো। এগুলো একটা ছোট্ট টপিক, কিন্তু তারপর আর খুঁজে পাবে না। তাহলে এগুলো না করাই ভালো, ওই দুটো টপিক করাই ভালো। এখান থেকে কেউ কী করছো এই চ্যাপ্টার থেকে, পরিমাপ চ্যাপ্টার থেকে? ঘনশ্যাম, শাহনাজ, নাসরিন, মিতালি, শবনম, সুচেতা, সুস্মিতা, তারপর হচ্ছে আমাদের মিনহাজ, মৌমিতা, তারপর হচ্ছে সাহেলি, তারপর হচ্ছে সান্তনা, শবনম, তারপর হচ্ছে সিপ্রা, শিল্পী, তানজিলা, তন্ময়। বলো এই চ্যাপ্টার থেকে কেউ কী করছো তোমরা? না স্যার। চলো বল ও গতি থেকে, তাহলে ওই টপিক মানে ওই চ্যাপ্টার থেকে দুটো টপিক হতে পারে, এক হচ্ছে একক আর দুই হচ্ছে মাত্রা। দ্বিতীয়ত হচ্ছে বল ও গতি। বল ও গতি ম্যাক্সিমাম পার্সেন্টেজ প্রায় 35% লোক এই বল ও গতি থেকে একটা করবে। যেমন ফার্স্ট ল, সেকেন্ড ল, এগুলো যেগুলো আছে, মানে এখানে অবশ্যই সেগুলো নেই এখানে, মানে নিউটনের গতিসূত্র আছে, সেগুলো আমি ভুল বলছি। এই বল থেকে আছে কি আমাদের যে বিভিন্ন সমীকরণগুলো আছে, সেই সমীকরণের প্রমাণগুলোও করাতে পারো তুমি। একটা টপিক হতে পারে যে আমি কি করব, বিভিন্ন যে একক সমীকরণগুলি আছে, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তারপর হচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, তারপর হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এই যে বীজগণিত পদ্ধতি অনুসরণ করে বিভিন্ন সমীকরণ প্রতিষ্ঠা বল ও গতিতে, সেগুলোও করতে পারো, যে কোনো একটা প্রমাণ করাতে পারো। কিন্তু বোরিং লাগবে প্রমাণ করাতে গেলে, যদি তুমি ইন্টারেস্টিং নিয়ে আসতে পারো সেটা করাতে পারো। কেউ তুমি ওই স্থিতি গতির যে সমীকরণগুলো আছে সেগুলো করাতে পারো, যেমন হচ্ছে বল, তারপর হচ্ছে আমরা কী বলি, বল বলছি, আমরা কি বলতে পারি, নির্দেশতন্ত্রকেও করাতে পারো। নির্দেশতন্ত্র করতে গেলে তাকে ওই যে আমাদের গ্র্যাজুয়েশনের ফার্স্ট ইয়ার ছিল ক্লাসিক্যাল মেকানিক্সের, ওইখানে আমাদের বিভিন্ন যে কোঅর্ডিনেট সিস্টেমগুলো তাকে একটু ভালোভাবে জেনে যেতে হবে। নির্দেশতন্ত্রটা করতে পারি একটু ভালো, নির্দেশতন্ত্র কী, নির্দেশতন্ত্র ভাগগুলো সেগুলো একটু করতে পারো, ম্যাথামেটিক্যাল ব্যাপারগুলোও আছে এখানে। তারপর আসছে আমাদের বিভিন্ন ধরনের গতি, সেই চলন গতি, ঘূর্ণন গতি, এখানে ইন্টারেস্টিং উদাহরণ দিতে পারবা তোমরা। তারপর ঘূর্ণন গতি কাকে বলে, বৃত্তীয় গতি কাকে বলে, তার বৃত্তীয় গতি ঘূর্ণন গতির মধ্যে পার্থক্য, মিশ্র গতি কাকে বলে, এই যে একটা টপিক, এটাও হতে পারে একদম ভালো একটা টপিক। কি বললাম বুঝতে পেরেছো?
তারপর হচ্ছে আমাদের যে প্রমাণগুলো বললাম, এখান থেকে কেউ কি করছো? হ্যাঁ স্যার, আমি স্যার করছি এটা। কে করছো? স্যার নিউটনের হ্যাঁ, নিউটনে আসছি আমরা একটু পরে, একটুখানি আসছি নিউটন পরে। আগে একটু বলে নিই, এটা ওই যে স্থিতিগতি বা বিভিন্ন ধরনের গতি সম্পর্কে নিয়ে আলোচনা, আর একটা হচ্ছে বিভিন্ন সমীকরণ, যে গতীয় সমীকরণ। এখান থেকে কে করছো? স্যার আমি করছি এটা। নাসরিন, হ্যাঁ একটা ভালো, কোনটা করছো? ওই বিভিন্ন যে গতি। হ্যাঁ, গতির প্রকারযুক্ত স্যার। হ্যাঁ, এটা একটা ইন্টারেস্টিং উদাহরণ পাবে তুমি, এবং মজার ছলে বলতে পারবে তুমি, যদি ভালো করে করবে, কনসেপ্টটা তৈরি করবে এবং বিভিন্ন মজাদার একটা ব্যাপার বলবে, উদাহরণ যখন বলবে একটু মজাদার ভাষা নিয়ে আসবে, প্রবলেম বুঝতে পারছো? তাহলে ভালো ব্যাখ্যা হতে পারে। এবারে দেখো, এখানে নিউটনের গতিসূত্র আছে। বলে দাও স্যার, কিরকম কিরকম কি বলবো। তুমি ডেমোটা রেডি করো, ওইখানে তোমাকে বলে দেবো ডেমোর ক্লাসে যে কীরকম বলতে হবে তোমাকে, প্রবলেম বুঝতে পেরেছো? তুমি মেন ডেমোটা রেডি করো। স্যার এই টপিক এই টপিকটা করলে স্যার এর সঙ্গে কি কি রিলেটেড কোয়েশ্চেন গুলো আসতে পারে বা পড়বো? এই রিলেটেড কোশ্চেন এখানে তোমাকে ম্যাক্সিমাম ওই যে বিভিন্ন গতির যেমন যখন তুমি ঘূর্ণন গতি, প্রবলেম আসতো সব সাবস্টেশনে জানো, সাবস্টেশনে যখনই তুই র পাওয়ার বা ইউপিএস পাওয়ার বা র পাওয়ার থেকে যদি সাপ্লাই কেউ দেয়, ও সাথে র পাওয়ারের থেকে সুস্মিতা আপনার মাইক্রোফোন স্যার বলবেন। হ্যাঁ, এখান থেকে ম্যাক্সিমাম তুমি যে ওই গতীয় সমীকরণ যেগুলো আছে না, তারপর এইগুলাই ম্যাক্সিমাম আসবে এই বল টল থেকে, মানে ক্লাসিক্যাল মেকানিক্সের যে পার্টগুলো আছে একটু দেখে যাবে ভালো করে, মানে তোমাকে গ্র্যাজুয়েশনের দিকে বলছি নি, তোমার 11-12 যেটুকুনি আছে সেটুকুনি দেখে যাবে। দেখবি 11-12 তোমার এই বল ও গতি বা গতি বলে একটা চ্যাপ্টার আছে, দেখবা বড়, ভালোই বড়। সেখানে ওই ত্বরণ মন্দনের ব্যাপারগুলো, সমত্বরণ, কখনো সমত্বরণ হলে তাৎক্ষণিক বেগ, এই সমস্ত থেকে অনেক কিছু কোশ্চেন হয়, সেগুলো একটু ভালো করে দেখে যেতে হবে তোমাকে। তারপর হচ্ছে পর্যাবৃত্ত গতি সম্পর্কে জেনে যেতে হবে, বৃত্তীয় গতি ব্যাপারটা তোমাকে ভালো করে পড়তে হবে, কি বলুন, বুঝতে পেরেছো? ওখান থেকে তোমাকে বৃত্তীয় গতি যখন বলবে না, তখন বলবে গাড়ির ক্ষেত্রে স্লিপ কাটবে, তারপর হচ্ছে অভিকেন্দ্র বল, অপকেন্দ্র বল, এইগুলো চলে আসবে আস্তে আস্তে। তাহলে এই বিষয়গুলো তোমাকে জেনে যেতে হবে। তাহলে স্থিতীয় গতি বা গতির সমীকরণ এটা একটা হলো। তারপর হচ্ছে আমাদের কি নিউটনের গতিসূত্র আসছে। নিউটনের গতিসূত্র কজন আছো? নিশ্চয় 4-5 জন হবে এখানে। বলো, নিউটনের ফার্স্ট গতিসূত্র কে কে করছো? স্যার আমি করছি নিউটনের প্রথম গতিসূত্র। নিউটনের প্রথম গতিসূত্র। আর আর কেউ? নিউটন দ্বিতীয় গতিসূত্র কি করছো? নিউটনের তৃতীয় গতিসূত্র। তাহলে এই যে টপিকগুলো আছে চুজ করতে পারো, কিন্তু এইগুলো দেখবে কমন হয়ে যাবে, কি বললাম, বুঝতে পেরেছো? এবারে তোমরা করবে ভালোভাবে। যেমন নিউটনের প্রথম গতিসূত্র করলে তোমাকে প্রথম গতিসূত্র বলতে হবে, সেখানে কী কী ধারণা জানা যায় সেগুলো বলতে হবে, উদাহরণের ছলে সেগুলো বলতে হবে। তারপর হচ্ছে যে আমরা জাড্য ধর্ম জানি, সেই জাড্য ধর্ম সম্পর্কে তোমাকে উদাহরণ দিতে হবে, একটু বোর্ড ওয়ার্কিং করতে হবে, দেখবা আমরা সংক্ষেপে সেই কীরকম ছবি আঁকি গাড়িতে, সেগুলো একটু দেখবে, মানে প্র্যাকটিস করবে, মিনহাজ প্র্যাকটিস করবে। তারপর হচ্ছে বলের সংজ্ঞাটা, তারপর সেখানে গতিজাড্য স্থিতিজাড্যর ব্যাপারগুলো আছে সেগুলো একটু ভালো করে পড়বে এবং কনসেপ্টটা ক্লিয়ার করবে, কলম বুঝতে পেরেছো? এখান থেকে কেন সামনের দিকে হ্যাঁ, ঝুঁকে পড়ছে সেইগুলো একটু ভালো করে, তোমার এই ডেমোটা যেন ভালো হয়। তোমাকে এখান থেকে জিজ্ঞেস করতে পারে বল সম্পর্কে, A to Z বল সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, লব্ধি বল কি, বলের সংযোজন যে নিয়মগুলো, বিভাজন নীতি কি, এইগুলো মানে বল সম্পর্কে যা যা আছে তুমি পড়ে যাবে। নিউটনের গতিসূত্রের ক্ষেত্রে একইভাবে বল, মানে যত রকম বল আছে, সে তড়িৎচুম্বকীয় বল বা তড়িৎ আমাদের মহাকর্ষ বল বা অভিকর্ষ বল বা যত বল আছে, কুলম্বীয় বল, মহাকর্ষীয় বল, যা আছে সব কিছু তোমাকে পড়ে যেতে হবে। তাহলে এখান থেকে বল ও গতির ক্ষেত্রে তিনটে সূত্র করতে পারো। তারপর আসছে আমাদের কি, এখানে কয়েকটা ছোট ছোট টপিক আছে, যেমন ঘাত বল, বলের ঘাত, তারপর হচ্ছে রৈখিক ভর, আমি বলছি এক্সট্রাভাবে, রৈখিক ভরবেগ, তারপর হচ্ছে
এই যে ব্যাপারগুলো সেগুলো একটু ভালো করে পড়বে। 1 মিনিট ওয়েট। কিছু হয়েছে নাকি? তারপর অনেক সময় জিজ্ঞেস করে যে পাখি আকাশে ওড়ে তুমি কিভাবে ব্যাখ্যা করবে। তারপর হচ্ছে তুমি কিভাবে হাঁটো, নিউটনের গতিসূত্র অনুসারে ব্যাখ্যা দাও। মানে নিউটনের গতিসূত্রে যা করবে তারা এই ব্যাপারগুলো ভালো করে বলবে। তার রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতিটা ভালো করে পড়তে হবে বা ব্যাখ্যা করতে হবে, কেউ যদি করে থাকো এটা একটা ভালো টপিক হতে পারে। তাহলে বাস্তব জীবনের লাইফের উদাহরণগুলো আছে রৈখিক ভরবেগ থেকে, যেমন হোস পাইপের মধ্যে হঠাৎ তীব্র বেগে জল নির্গত হলে। তারপর রৈখিক ভরবেগ সংরক্ষণ নীতির সাহায্যে রকেটের যে কার্যনীতি। তারপর হচ্ছে গুল্লি ছুড়লে। তারপর হচ্ছে ক্রিকেট বল লোফার সময় খেলোয়াড়রা হাতটি পেছনের দিকে টেনে নেয় কেন। এই যে ব্যাপারগুলো বিভিন্ন অ্যাপ্লিকেশন তোমাকে জিজ্ঞেস করতে পারে বল থেকে যখন রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতি যে ব্যাপারগুলো আছে মনে থাকবে, তাহলে সেগুলো একটু পড়তে হবে। তারপর আসছে এখান থেকে দেখবা ছোট ছোট পয়েন্ট দেওয়া আছে তোমাকে, বল ধ্রুবক কী, তারপর হচ্ছে বল ও বলের ঘাতের মধ্যে পার্থক্য, যেটা আমি একটু আগে বললাম। তাহলে এই হচ্ছে বিষয় এখান থেকে। তাহলে 9-এর এই যে বল ও গতি চ্যাপ্টার আছে সেখান থেকে তোমাকে করতে হবে কি, সেখান থেকে করতে হবে তোমাকে বল ও গতি থেকে কেউ গতির সমীকরণ, তারপর হচ্ছে কি আমার গতিও ওর যে মানে বিভিন্ন ধরনের গতি, তারপর হচ্ছে নিউটনের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র 3টে, আর রৈখিক ভরবেগ। এই 4টে টপিক ভালোভাবে হতে পারে। তাহলে এই 4 টপিকের মধ্যে যে যেটা বাঁচবে সেটা সম্পর্কে একটু ভালো করে পড়বে। আর যে এই 4 টপিক বাঁচবে সে ক্লাসিক্যাল মেকানিক্সটা যেন ভালো করে পড়ে যায় এবং বিভিন্ন বল সম্পর্কে যেন পড়ে যায়। তারপর দেখো আমাদের জিপিএম এর মধ্যে চলে আসছে মনে হয় পদার্থের গঠন ও ধর্ম। সেখানে আমাদের পদার্থের গঠন, এখানে অনেক টপিক হতে পারে। এই যে টপিকটা আছে 9-এর, এখান থেকে অনেক কিছু টপিক হতে পারে যেটা 11টাই কভার করছে ম্যাক্সিমামটাই। যেমন হচ্ছে প্রথমতেই আমাদের কি আছে, প্রথমেই আছে প্রোভাইড চাপ সময় বায়ুমণ্ডলীয় চাপ বা প্রোভাইড চাপ যে ব্যাপারটা, অর্থাৎ তরলের চাপ আর বায়ুর চাপ। তরলের চাপের রাশিমালা করতে পারে সে, সেখান থেকে গাণিতিক রূপ করতে পারে, সেখানে উদাহরণ দিতে পারে। তারপর হচ্ছে এমনি চাপ করতে পারে, চাপের বায়ুমণ্ডলীয় চাপ করতে পারে। তাহলে তরলের চাপ, বায়ুমণ্ডলীয় চাপ, এই দুটি রাশিমালা আছে, রাশিমালা ব্যাখ্যা করতে পারো, প্লাস এখান থেকে উদাহরণ দিয়ে তুমি বোঝাতে পারো। তারপর এখান থেকে কি আসছে, আর্কিমিডিসের নীতি। আর্কিমিডিসের নীতি আসছে তো না, এখানে আর একটা টপিক আসছে কি, যেহেতু তরলের চাপ নির্ণয় করলে তোমরা সেখান থেকে সমোচ্চশীলতা ধর্ম ব্যাপারটাও তোমরা ভালো করে টপিক আলোচনায় করতে পারো। সমোচ্চশীলতা ধর্ম কাকে বলে, সমোচ্চশীলতা ধর্মের ব্যবহারিক প্রয়োগ পড়তে পারো, এই একটা ব্যাপার। তারপর বায়ুমণ্ডলীয় চাপ হলো। তারপর হচ্ছে আর একটা টপিক হতে পারে ব্যারোমিটার, ব্যারোমিটার ফাংশন। এই ব্যারোমিটার ব্যাপারটা কিন্তু একটু জটিল হতে পারে, কারণ ছবি টবি আঁকতে হবে, তাহলে ব্যারোমিটার করার দরকার নেই। আমার সাইফন ক্রিয়ার শর্ত, এই সাইফন ক্রিয়া একটা ছোট্ট টপিক, সেই সাইফন ক্রিয়া গাণিতিক রূপ হিসেবে ব্যাখ্যা করতে হবে তোমাকে। সাইফন ক্রিয়ার শর্তগুলো বলতে হবে, সাইফন ক্রিয়ার ব্যবহারিক প্রয়োগ বলতে হবে, কোথায় এটা প্রয়োগ হয়, কোথায় কাজ করবে না, সাইফন ক্রিয়ার প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল সমান না হলে সাইফন ক্রিয়া হবে কি না। এই যে ব্যাপারগুলো, এতগুলো কোশ্চেন নিয়ে তোমাকে একটা টপিক তৈরি করতে হবে। তাহলে সাইফন ক্রিয়া, সাইফন কাকে বলে, সাইফন ক্রিয়া কাকে বলে, সাইফন ক্রিয়ার শর্ত কী, তারপর হচ্ছে সাইফনের মধ্যে তরলের প্রভাব পরিবর্তন হলে কি হবে, সাইফনের ব্যবহারিক প্রয়োগ, চাঁদে বা যে কোনো স্থানে সাইফন ক্রিয়া কাজ করবে, কেন করবে, কী জন্য করবে, যদি না করে কেন করবে না, সাইফন ক্রিয়ার ওই যে প্রস্তুচ্ছেদ বাহুগুলো আছে সেই বাহুগুলোর প্রস্তুচ্ছেদ ক্ষেত্রফল সমান না হলে কি হবে। এই যে ব্যাপারগুলো সেটা দিয়ে একটা টপিক হতে পারে, নিত্য নতুন একটা টপিক। তারপর হচ্ছে ভাষণের শর্ত, পরে আসছি আমরা। প্লবতা, প্লবতা একটা ভালো টপিক হতে পারে। প্লবতা কি, এই প্লবতার বৈশিষ্ট্যগুলো কি কি, এই টপিকগুলো তোমরা চুজ করতে পারো। কারণ অনেক জনে দেখছি আমরা চুজ করছি কি, আমরা চুজ করছি নিউটনের গতিসূত্র, আমরা চুজ করছি কি দেখবা কমন জিনিস কুলম্বের সূত্র, আমরা চুজ করছি কি দেখবা দ্রবণ চুজ করছি, মানে আমরা বলছি। তাহলে এখান থেকে এই টপিকগুলো চুজ করতে পারো, প্লবতা, সাইফন ক্রিয়া, তারপর হচ্ছে ব্যারোমিটার, আমরা কি বললাম যে তরলের চাপ, তারপর হচ্ছে সমোচ্চশীলতা ধর্ম, এগুলো কি করতে হবে তোমাকে ব্যাখ্যা করে বোঝাতে হবে A to Z। কি বললাম বুঝতে পেরেছো, ছোটো ছোটো টপিক আছে সেগুলো। তাহলে হচ্ছে এই প্লবতা থেকে আমরা কি বলতে পারি, এখানে একটা নতুন একটা নীতি চলে আসবে আর্কিমিডিসের নীতি। এই আর্কিমিডিসের নীতির সাহায্যে কী বার করতে পারি সেগুলো ব্যাখ্যা করতে পারবো। তাহলে আর্কিমিডিসের নীতি একটা কী হতে পারে, টপিক হতে পারে আমার, মনে থাকবে। তাহলে প্লবতা আর আর্কিমিডিসের নীতির এখান থেকে টপিক করে নিতে পারো। এখানের মধ্যে কেউ কিছু করছো, এখানে কেউ কিছু আছো, মানে এই যেটুকু বললাম তার মধ্যে?
বার্নালির উপপাদ্যটা করছি ওখান থেকে। বার্নালির উপপাদ্য পড়ে Hello? আছে। হ্যাঁ বলো, শুনতে পাচ্ছ? বলছিলাম স্যার আমরা বার্নালির উপপাদ্যটা করছি। হ্যাঁ বার্নালির উপপাদ্য হ্যাঁ করতে পারো। বলছিলাম বার্নালির যে উপপাদ্য আছে ওটা। হ্যাঁ হ্যাঁ ভালো হবে, করতে পারো। তারপর দেখো আমাদের নেক্সট টপিক কি আসছে, নেক্সট টপিক আসছে আমাদের যে পৃষ্ঠটান। এই পৃষ্ঠটান টপিকটাও কেউ চুজ করতে পারো, কিন্তু তোমরা এই জিপিএম থেকে কেউ চুজ করছো না দেখলাম আমি, কয়েকজন ছাড়া। জিপিএম থেকে তোমরা চুজ করতে পারো, যেমন প্লাবতা, তারপর হচ্ছে পৃষ্ঠটান। এই পৃষ্ঠটান একটা ভালো উদাহরণ হতে পারে, সেখানে উদাহরণ দিয়ে ব্যাখ্যা করা যেতে পারে। তাহলে পৃষ্ঠটান কী, পৃষ্ঠটান শক্তি কী, তাকে সংশক্তি বল, আসঞ্জন বল কী, সেই ব্যাপারগুলো বলতে পারবে। সেখানে আমাদের বিভিন্ন কি ওই আণবিক পাল্লায় আর বা আণবিক পাল্লার যে মানগুলো আছে কোথায় কি হয় সেগুলো একটু করতে পারবে। পৃষ্ঠটান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেই বিষয়গুলো একটু বলে দিলেই হয়ে যাবে, সহজ একটা টপিক। তারপর হচ্ছে কি, তারপর আমাদের আসছে সান্দ্রতার বার্নলির, যেটা আমাকে বললো যে বার্নলি করছি স্যার, এটা ভেরি গুড একটা টপিক। তারপর হচ্ছে সান্দ্রতাও একটা ভালো টপিক হবে। সান্দ্রতা কী, সান্দ্রতা বলগুলো কী কী, আদর্শ প্রবাহ কাকে বলে, তারপর হচ্ছে সান্দ্রতা ঘর্ষণের মধ্যে সম্পর্ক কী, সান্দ্রতাঙ্ক কাকে বলে, ধারারেখ শান্ত প্রবাহ কাকে বলে, এই যে ব্যাপারগুলো, বিভিন্ন ধরনের প্রবাহ ধারারেখ আর হচ্ছে অশান্ত প্রবাহ, তাদের মধ্যে পার্থক্য কী সেটাও একটা টপিক হতে পারে। তাই সান্দ্রতা একটা টপিক, প্রবাহ একটা টপিক, তারপর হচ্ছে বার্নলির উপপাদ্য একটা টপিক, মানে এগুলো অনেকগুলো টপিক হতে পারে। তারপর প্রান্তীয় বেগ কাকে বলে, প্রান্তীয় বেগের রাশিমালা যেটা আছে, অর্থাৎ রাশিমালাটা নেই কিন্তু প্রান্তীয় বেগ বলে হতে পারে, সেটাও একটা টপিক, এগুলো করতে পারো। তারপর হচ্ছে আমাদের কি, তারপর আসছে আমাদের স্থিতিস্থাপকতা, এটা একটা ভালো টপিক হতে পারে। স্থিতিস্থাপকতা কি, হুকের সূত্র যেটাকে আমরা বলি। তাহলে ইয়াং গণাঙ্কের রাশিমালা, যে ব্যাপারটা ইয়াং গণাঙ্কের রাশিমালা তৈরি করতে পারো সেখানে, সেটাও একটা টপিক হতে পারে। তারপর হচ্ছে আমাদের স্প্রিং বল ধ্রুবক, এটাও 10-এর ক্ষেত্রে আছে, সেই স্প্রিং বল ধ্রুবক আমাদের 11-এর ক্ষেত্রেও আছে, সেটা ভালো করে দুটো বুঝাতে পারো। সমান্তরাল হলে কী হবে, শ্রেণী হলে কী হবে, স্প্রিং ধ্রুবক কী, এটাও একটা টপিক হতে পারে। তাহলে এগুলো একটু ভালো করে পড়বা। তাহলে এই স্থিতিস্থাপকতার মধ্যে কেউ কি টপিক বেছেছো স্থিতিস্থাপকতা থেকে? কেউ একজন বলো, দেখো কেউ বাঁচেনি এই বলো স্যার একটা জিজ্ঞেস করার ছিল। হুম। স্যার বলছিলাম বার্নালিস প্রিন্সিপালটা বেশি ভালো হবে না আর্কিমিডিস প্রিন্সিপালটা দিলে বেশি ভালো হবে? মানে দুটোর দেখো, ক্ষেত্রে বোর্ড ওয়ার্কটা খুব একটা বেশি হ্যাঁ নেই, বোর্ড ওয়ার্ক করার জায়গা থাকবে না খুব একটা বেশি। এবার বিষয়টা হচ্ছে তুমি যেখানে বোর্ড ওয়ার্ক আবার ধরো বলতে পারবে কমফোর্টেবলি, সেটা করবে। এবার দুটোর ক্ষেত্রেও একটা হট টপিক দুটোই। আর্কিমিডিসের প্রিন্সিপাল, তুমি ফিজিক্সের স্টুডেন্ট, তুমি আর্কিমিডিস বলছো মানে একটা বিশাল ব্যাপার, বা বার্নলি বোঝাচ্ছে একটা বিশাল ব্যাপার, কী বললাম বুঝতে পেরেছো? এবারে তুমি ফিজিক্সের স্টুডেন্ট হয়ে সাপোজ ধরে এককটা টপিকটা ধরলে, তাহলে আর কেউ যদি বার্নলির উপপাদ্য ধরে বা আর্কিমিডিস ধরে, তাহলে তার ক্ষেত্রে বেশি নম্বর পাবে সে, মানে আমার মতে। এবার টপিক দেখেই এবার তোমাকে বোঝাতে হবে ভালো করে দুটো টপিকই, মানে যে যেটা নেবে। বলো তাহলে স্যার এইগুলো বার্নালি প্রিন্সিপালটা স্টার্ট করার ক্ষেত্রে উদাহরণ দিয়ে তাহলে স্টার্টটা করলে বেশি ভালো হয়। হ্যাঁ 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 ঠিক বলো আছে। তন্ময় বলো। হ্যাঁ স্যার, বলছিলাম আমি পৃষ্ঠটানটা দিব হুম এর মধ্যে। তো ভাবছিলাম basically এখানে যে ডেফিনেশনটা আছে, হুম তো ডেফিনেশনটা কি আমি মুখে বলে বলে বুঝাবো নাকি বোর্ডে লিখবো না, যখন ডেমো করবো? ডেফিনেশন কোনোদিন বোর্ডে লিখবে না। তুই ছবি আঁকার ব্যাপারটা তুমি আঁকতে পারো, যে হালকা করে ছবি এঁকে দিলে, বা তুমি সেই গাণিতিক রূপটা বললে, কি বললাম বুঝতে পেরেছো, লিখলে, কিন্তু কোনোদিন সংজ্ঞা বোর্ডে লিখবে না, তাহলে টাইমই দেবে না তোমাকে। আচ্ছা স্যার। দেখবা তুমি যখন গ্র্যাজুয়েশন কোনো জায়গায়, ডোন্ট মাইন্ড কিছু মনে করো না, যখন গ্র্যাজুয়েশন বা এমএসসি করতে গেছো তখন দেখবা যেখানে টিউশন পড়ো না কেন সেখানে আমাদের দেখো মুখে অর্ধেক কথা বলতে আর শুধু গাণিতিক রূপ টুকতে তোমাদের দেখবা, যেখানে টিউশন পড়তে গেছো হ্যাঁ স্যার। কোনো টিচারই বই দেখে দেখে হ্যাঁ, লিখতে বলতো না, যে দেখো সেই একদম বানান করে করে ছোটোবেলা যেরকম লিখি সেরকম লিখতে, শুধু গাণিতিক রূপ করে দিত আর শুধু মুখে বলতো, সেগুলো আমরা টুকতাম দিয়ে বেরিয়ে চলে আসতাম। সেই রকম সেম টু সেম এখানে তোমাকে বোঝাতে হবে। মানুষ বলো। স্যার বলছিলাম ওই বয়েজ লকে কি খুব কমন টপিক হয়ে যাবে? তুমি কোন ডিপার্টমেন্টের আগে বলো? ফিজিক্স। ফিজিক্স ডিপার্টমেন্টের। তুমি কেমিস্ট্রির জন্য করছো তাই তো, না ফিজিক্সের জন্য? আমি বয়েজ লটা চার্লস বয়েজ লটা হয়েছে পড়াবো, তারপর ওটা সমন্বয়
কিন্তু অতটা তো টাইম দেবে না মনে হচ্ছে। না না, অত টাইম দেবে না, তুমি একটা সূত্র বলতে গিয়ে শেষ হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, ভয়েস লটাই ভালো হবে। একটা উদাহরণ দেবো, তারপর ভয়েস লটা কি বলবো, তারপরে তার গাণিতিক রূপ আর যে গ্রাফটা। দেখো বিষয়টা হচ্ছে চার্লস বয়েল, তারপর হচ্ছে নিউটনের গতিসূত্র, এগুলো হচ্ছে আমাদের সচরাচর একটা টপিক। এমন একটা টপিক চুজ করে যেটা ইউনিক হয়, আমি ওটাই বলতে চাচ্ছি, যেন তোমার ক্ষেত্রে কমফোর্টেবল হয় এবং ইউনিক হয়, যেন স্যার বলতে পারে যে না একটা ছেলেটা একটা ভালো টপিক চুজ করেছে। এবার তুমি বলো আলোর মানুষ। প্রতিসরণ, যেটা আলোর প্রতিসরণ, ওটা করলে হবে? হ্যাঁ, আলোর প্রতিসরণ করতে পারো, প্রতিসারাঙ্ক করতে পারো। ঠিক আছে, আমি আলোটা আর বয়সটা ভেবেছিলাম, তো ওই বয়স জন্যই লক তো। করে যাও। দেখো বিষয়টা হচ্ছে, এক মিনিট, বিষয়টা হচ্ছে তোমার মতন করে তুমি করে যাও। এবারে তুমি এককও করতে পারো, তুমি নিউটনের প্রথম গতিসূত্র করতে পারো, তোমাকে বোঝানোর উপর নির্ভর করবে। এবারে ধরো কোনো একটা টেবিলে কোনো একটা ছেলে নিউটনের গতিসূত্র একবার দিয়ে গেছে, যে তুমিও দিলে, বা বয়েলের সূত্র একজন দিয়ে গেছে তুমিও দিলে, তাহলে সেক্ষেত্রে একটু সমস্যা হলেও হতে পারে। হ্যাঁ হ্যাঁ, স্বাভাবিক। কেমন বুঝতে পেরেছো? ওই জন্য বলছি এমন একটা টপিক চুজ করো তোমরা, তুমি হয়তো জানতে পারবে যে, তুমি একটু মিউট করো, আমি বলছি হ্যাঁ কথাটা। দেখবে যে তুমি যখন যে টেবিলে পড়বে সেখানে আলোচনা হয়ে যাবে অলরেডি, যে এ ওই টপিক দিচ্ছে, ওই ওই টপিক দিচ্ছে। যখন দেখবে তোমারটা ইউনিক, তুমি কাউকে শেয়ার করবে না, সেটাই দেবে ডেমোটা। এবার দেখছো যে বয়েল দিচ্ছে না কেউ, তাহলে মনে হয় তাহলে এটা দিলে ভালো হয়, তুমি দেবে। বলো মৃণাল, বলো। হ্যাঁ, ভেরি গুড। একটু ওয়েট, আমাদের যে 11-12-এর তোমাদের যে দাদারা পাস করেছে, সেই দাদা এসছে, মৃণাল কান্তি, আমার ফ্রেন্ডেরও নাম একটা মৃণাল কান্তি। তা মৃণাল, আসি। তা তোমাকে, নমস্কার সবাইকে। নমস্কার। তা বিষয়টা হচ্ছে তোমার জুনিয়র এবং তোমার সহপাঠী যারা আছে তাদের, তুমি যে ইন্টারভিউ দিয়ে এসছো 11-12-এর ক্ষেত্রে, সে কেমন হয়েছিল, তুমি কেমন প্রবেশ করেছিলে, তোমাকে প্রথমে কি বসতে বলেছিল না তুমি নিজেই বসেছিলে, বা তোমাকে প্রথমে কিছু কোশ্চেন করেছিল তারপর তোমাকে ডেমো বলতে বলেছিল, নিজের ইচ্ছা মানে চয়েস না তারা বলে দিয়েছিল, এই ব্যাপারটা যদি তুমি শেয়ার করো তাহলে একটু সুবিধা হয়। হ্যাঁ, তো নমস্কার সকলকে। যেটা বলবো যে এই যে আমি যে বিষয়টা বা আমার অভিজ্ঞতাটা শেয়ার করব, মানে এই ক্লাসে বা আজকের ক্লাস, এর আগে বা ক্লাস হয়েছে হয়তো, সেখানে গিয়ে এরকম অভিজ্ঞতা আর কেউ শেয়ার করেছেন আমাদের মতো যারা 11-12 পেয়েছেন? একজন শেয়ার করেছে, দুজন। তো মানে হলো যত বেশি শেয়ার হবে অভিজ্ঞতা তত বেশি হবে, সেটা লাভদায়ক হবে সকলের জন্য। এবার ম্যানুয়ালি আমরা যেটা করি, ওই একটা মানে প্রোটোকল তৈরি করি, যে আমি যাব, প্রথমে বসার জন্য অনুমতি চাইবো, তারপরে সেলফ ইন্ট্রোডাকশন, এগুলো থাকে। কিন্তু ফ্যাক্ট হলো গিয়ে যে টাইম নিয়ে ইন্টারভিউ প্লাস ডেমোটা হয়, ওইটা আমি তো 9-10-এ ছিলাম, 11-12-এ গেছি, 6-7 মিনিট, ম্যাক্সিমাম 7 মিনিট। তো সেখানে বোর্ড ওয়ার্ক মানে পড়ানোর জন্য 3 থেকে 4 মিনিট খুব বেশি হলে আমাদেরকে দিয়েছে। বাকিটা হলো গিয়ে ওই কোশ্চেন অ্যান্সার। কিন্তু প্রথমে ঢুকে ওই আমার বেলা যেটা হয়েছে, আমি জাস্ট সিম্পলি নক করেছি, স্যার আসবো, আমাকে তুমি করে সম্বোধন করেছেন ওনারা, যে হ্যাঁ এসো। তো ওনাদের কাছে রোল নাম্বার নাম সব আছে, ওনারাই বললেন যে মৃণাল বসো, মানে আমাকে অনুমতি চাইতে হয়নি, ওনারাই বলেছেন মৃণাল বসো। আমি বসলাম। দিয়ে এবার বাড়ি কোথায়, এর আগে কোন সেকশনে ছিল, 9-10 ছিল কিনা, তারপরে বাড়ি থেকে স্কুল কত দূরে, কিভাবে যাতায়াত করো, মাস্টার ডিগ্রি কোথা থেকে, গ্র্যাজুয়েশন কোথা থেকে, মাস্টার ডিগ্রি আমার যেরকম মাস্টার ডিগ্রি ডিস্টেন্সে ছিল, কারণ আমি তখন প্রাইমারি জব পেয়ে গেছিলাম। এই সব আলোচনা করার পরে ব্যাস বললেন যে তুমি কি পড়াবে। আমি আমার টপিক বললাম, স্যার আমি এটা পড়াবো। আমি অ্যাকচুয়ালি পড়িয়েছিলাম ওই কেমিস্ট্রি, আমাদের ক্লাস 11-এ উর্জ বিক্রিয়া বলে একটা আছে টপিক, আমি উর্জ বিক্রিয়া পড়েছিলাম, আমার সাবজেক্ট যেহেতু কেমিস্ট্রি। তো আমি উর্জ বিক্রিয়া পড়িয়েছিলাম, উর্জ বিক্রিয়া পড়ালাম। আমি উর্জ বিক্রিয়া পড়িয়েছি, ডেফিনেশন মুখে বলেছি,
মেইন রিয়াকশনটা জেনারেল ফর্ম, মানে অর্গানিক রিয়াকশনের একটা সাধারণ রূপ হয়। এক্সাম্পল হয়, আমি সাধারণ রূপ দিয়েছি, এক্সাম্পল দিয়েছি। এক্সাম্পল দেওয়ার পরে আমি বলেছি যে এই রিয়াকশনের সম্ভাব্য দুটো মেকানিজম হয়। ফার্স্ট মেকানিজম কমপ্লিট করেছি, সেকেন্ড মেকানিজম শুরু করেছি, বোর্ড ওয়ার্ক, সবই বোর্ড ওয়ার্ক, মানে মুখ চলছে ওনাদের সঙ্গে, আই কন্ট্যাক্ট করছি সকলের সঙ্গে যতটা সম্ভব, প্লাস বোর্ড ওয়ার্ক করছি, মানে একটু ঘুরে বোর্ডের দিকে একটু, ওনাদের দিকে একটু। তো সেকেন্ড মেকানিজম শুরু করতে চলেছি, ওনারা বললেন বাহ ভালো হয়েছে, একদম এক্সট্রেট ভালো হয়েছে। তো বললেন যে ঠিক আছে তুমি তো এটা করলে, আচ্ছা এটা যদি না হয় তাহলে যদি জল ব্যবহার করি তাহলে কি হবে দ্রাবক হিসেবে। আমি প্রিপেয়ার মোটামুটি ছিলাম, দিলাম উত্তরটা। না যদি আমরা এখানে একটা অপ্রতিসম অ্যালকেন তৈরি করতে চাই, সেখানে তো তুমি বলছো মিশ্রণ তৈরি হয়ে যাবে, তাহলে কি করে করব, বিকল্প কোনো উপায় আছে? আমি বললাম হ্যাঁ স্যার আছে, কোরে হাউস সংশ্লেষণ। দেখাতে পারবে? না স্যার পারবো না। তুমি তাহলে প্রোপেন বানাও। একদম সিম্পল কোশ্চেন। আমি প্রোপেন তৈরি করতে শুরু করেছি, ওখানে 4খানা স্টেপ আছে, থার্ড স্টেপ গেছি, বললাম ঠিক আছে হয়ে গেছে। তখন আরেকজন স্যার বললেন যে, ওখানে একজন বয়স্ক স্যার লিড করছেন, বাকিরা বলছেন। আরেকজন স্যার বললেন ঠিক আছে তুমি এইটা ছাড়া আর কোন কোন রিয়াকশন দিয়ে অ্যালকেন বানানো যায়, 2-1টা রিয়াকশনের নাম বলো। আমি নাম রিয়াকশন বলে দিলাম। তখন বলে আমাদের হয়ে গেছে। একজন ইয়ং স্টাফ ছিলেন, তখন ওনাকে বললেন কি আপনি কিছু বলবেন? উনি আমাকে ইনঅর্গানিক থেকে একটা কোশ্চেন জিজ্ঞেস করলেন, আমি উত্তর দিলাম। তো একদম স্ট্রেট আমাকে থ্রো করলেন যে মৃণাল তোমার ইন্টারভিউ প্লাস ডেমো খুব ভালো হয়েছে, তুমি এসো। মানে এইগুলো, এই কথাগুলো হয়েছে। তার সঙ্গে পড়ানোর জন্য যেটুকু সময় লেগেছে বা আমার উত্তর দেওয়ার জন্য আমাকে 5 থেকে 6টা কোশ্চেন জিজ্ঞেস করেছেন ওনারা। এই হলো ওভারঅল এক্সপিরিয়েন্স। আমি যে বোর্ডে ছিলাম, আমি যাওয়ার আগে কেউ কেউ বলছে যে 2 নম্বর বোর্ড খুব টাফ হচ্ছে, খুব হ্যানা হচ্ছে তানা হচ্ছে, কিন্তু আমি যে দেখেছি খুব ফ্র্যাঙ্ক এবং ফ্রেন্ডলি, কোনো প্রেশার নেই, একদম খুব ভালো। এবং আমাকে ইন্টারভিউতে 20-তে 17.75 দিয়েছে। এটাও বললাম যে আমার ইন্টারভিউ স্কোরটা 17.75। এবং আমাকে জিজ্ঞেস করলেন 19 হয়েছে কিনা, অ্যাকচুয়াল মানে কত কাছাকাছি র্যাঙ্ক আছে, আমি সব বললাম। দিয়ে বলে 11-12 পড়াতে যাও কেন? না স্যার পড়াতে চাই, ইচ্ছে তো আছে। এইসব বেসিক্স কথাবার্তা, আর কিছু না। এবার আমি আমার অভিজ্ঞতা থেকে যেটুকু জেনেছি বলবো, যে প্রথমত হলো গিয়ে যে যেহেতু 9-10 ফিজিক্স কেমিস্ট্রি আমাদের দুটো পার্ট আছে, এবং আমিও কোয়ালিফাই করেছি, মানে আমি ইন্টারভিউটা যাবো অবশ্যই, হয়তো কাউন্সিলিংয়ে যাবো না, কিন্তু ইন্টারভিউটা যাবো আমি, মানে একটু জাস্ট অভিজ্ঞতার জন্য। আমি বলবো যে কারো যদি ফিজিক্স হয় সে যেন ফিজিক্স থেকে টপিক চুজ করে, কারোর যেন কেমিস্ট্রি হয় সে যেন কেমিস্ট্রি থেকে চুজ করে, মানে যেটাতে সে কমফোর্টেবল হবে, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, যে একটা টপিক চুজ করে নেওয়া, সেটা যেন খুব কমন না হয়, আবার ভয়ঙ্কর আনকমন যেন না হয়, মানে এতটাই আনকমন হয়ে গেল যে পড়াতে গিয়ে আমি আমতা আমতা করলাম, ওটা যেন না হয়, এরকম টপিক চুজ করা। আর যে টপিকটাই চুজ করা হোক না কেন, তার ম্যাক্সিমাম বিষয়বস্তু প্রিপেয়ার থাকা। সেটা গুগল করে হতে পারে, সেটা 12-এর বই হতে পারে, সেটা 11-এর বই হতে পারে, সেটা গ্র্যাজুয়েশনের পাস কোর্স অনার্সের বই হতে পারে। ওখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন রেডি থাকা, এটা একটা গুরুত্বপূর্ণ দিক। মানে ওনারা ওখানে যারা বসে আছেন এক্সপার্ট, সব জানেন, আমি দেখেছি। এমন একটা কোশ্চেন করে দেবেন, ওই টপিকটা আপনি হয়তো ছুঁয়েই দেখেননি, তারা করে দিয়েছে। আপনার মনে হয়েছে তো এটা মনে জিজ্ঞেস করবেন না, একদম বেসিক্স কোশ্চেন জিজ্ঞেস করে দেবেন। এইটা হলো চুজ করা। যেমন ওই আলোচনা হচ্ছিল যে বয়েলস ল, চার্লস ল, ওটা অ্যাকচুয়ালি উনি ফিজিক্সের, কিন্তু পার্টটা কেমিস্ট্রি চলে আসে। ওইরকম একটু ফাঁসাতে পারেন, মানে ওনাকে জিজ্ঞেস করতে পারেন যে আপনার টপিক ফিজিক্স না কেমিস্ট্রি, হয়তো জিজ্ঞেস করতে পারেন 9-10-এ। কারণ আমার প্রিভিয়াস 9-10-এর অভিজ্ঞতা যে আমাকে জিজ্ঞেস করেছিলেন ফিজিক্স না কেমিস্ট্রি, আমি বললাম স্যার কেমিস্ট্রি। আমাকে পুরো কেমিস্ট্রি থেকে প্রশ্ন জিজ্ঞেস করেছিলেন 16-র ব্যাপারে। সুতরাং সেটা করতে হবে। আর বলবো যে ফ্রেশার হলে, আমার নিজের ভাগ্নে ফিজিক্স পিজি কোয়ালিফাই করেছে, ফ্রেশার, আমার নিজেরই ভাগ্নে, একজন ভাগ্নে আমার। তো তারটা এরকম হয়েছে যে তাকে পড়াতে বলেছে, পড়ানো শেষ, ইন্টারভিউ মানে কোশ্চেন টোশ্চেন জিজ্ঞেস করার পর বলেছে ঠিক আছে তুমি আর একটা টপিক পড়াও। তো তাকে বলেছে যে ঠিক আছে তাহলে কি পড়াবে? তখন সে ঘুরে বলেছে যে বলুন কোন টপিক পড়াবো, ব্যাস ওখানেই মেরে দিয়েছে। দিয়ে তাকে বলে দিয়েছে রেডিয়েশন থেরাপি, মানে থিওরি পড়াতে বলেছে। একটু কষ্ট হয়েছে পড়ানো। তো সেক্ষেত্রে যদি ফ্রেশারদের জন্য হতে পারে যে একটা টপিক পড়ানোর পরে জিজ্ঞেস করতে পারে যে আপনি আর একটা টপিক পড়ান, তাহলে বলবো শুধু একটার উপর রেডি না হয়ে 3টা মতো টপিক 9-10 করে যেন রেডি থাকে, কমপ্লিট রেডি, মানে চাইলে যাইতে পারে ফ্রেশারদের জন্য। এটা ইন সার্ভিস খুব একটা বলবে না, কিন্তু আবারও বলছি ইন সার্ভিস যদি এখানে কেউ থেকে থাকেন,
ওটা কিন্তু দেখবে না যে আপনি ইন সার্ভিস যে আপনাকে তাই বলে নাম্বার বেশি দেবে। আমরা 11-12 দেখলাম ইন সার্ভিস বলে নাম্বার দিতে হবে এমনটা নয়, আপনি যা পারফর্ম করবেন সেদিন তার উপরে নাম্বার। কারণ আপনারা জানেন নিশ্চয়ই যে অনেক 11-12 যারা 2016 ক্যান্ডিডেট ছিলেন তারা কিন্তু এখানে কোয়ালিফাই করতে পারেননি, অনেকের ইন্টারভিউতে কম নাম্বার এসেছে। সুতরাং কনফিডেন্সের মানে ইন্টারভিউ দেওয়ার জন্য কনফিডেন্স থাকবেন, কিন্তু এই কনফিডেন্স যেন না থাকে যে আমাকে তো নাম্বার বেশিই দেবে, আমি যেহেতু 2016 ক্যান্ডিডেট। আর ফ্রেশারদের বলবো একটু হার্ড প্রিপেয়ার থাকা, কারণ দুটো টপিক জিজ্ঞেস করলেও করতে পারেন। আর হলো গিয়ে হয়তো এইরকম প্রশ্ন করতে পারেন যে আপনি তো ফিজিক্স, কিন্তু আপনাকে তো এমন একটা স্কুলে গেলেন সেখানে আপনি একক টিচার হলেন, তাহলে তো আপনাকে ফিজিক্স কেমিস্ট্রি দুটোই পড়াতে হবে, আপনি কি কেমিস্ট্রি কোনো পার্টের পড়াতে পারবেন? সো একটা মতো টপিক পারলে একটু রেডি থাকবেন। একটু আগে শুনছিলাম কেউ একজন ওই বার্নৌলির নীতি বা আর্কিমিডিসের নীতি, আমিও বলি যে ক্লাস 9-এর ওই যে অধ্যায়টা আছে না পদার্থের গঠন ধর্ম, মানে ওখানে ওই স্থিতিস্থাপকতা, তারপরে পৃষ্ঠটান, তারপরে সান্দ্রতা, ওই অধ্যায়টা একটু আছে ওখানে, বেশ জিনিসপত্র আছে। ওই টপিকটা একটু ভালো, ওই অধ্যায়টা ভালো, ওখানকার টপিক চুজ করলে ভালো হয়। বিশেষ করে স্থিতিস্থাপকতা, বল ধ্রুবক, ওখানে স্প্রিং ধ্রুবক, ওখানে অনেকগুলো আছে, ওই টপিকটা চুজ করতে পারেন ফিজিক্স। আমার ব্যক্তিগতভাবে আমি হয়তো ফিজিক্স পড়ালে 9-10 ক্ষেত্রে ওইটা পড়াবো, খুব ভালো লাগে আমার। লাইট, তারপরে চলতড়িৎ, এই টপিকগুলো বেশ আছে, মানে এখান থেকে চুজ করা যেতে পারে। আবার কেমিস্ট্রিতে ওই অ্যাসিড ক্ষার লবণ একটা অধ্যায় আছে, ওখান থেকে চুজ করা যেতে পারে। ক্লাস 10-এর পর্যায় সারণী, রাসায়নিক বন্ধন, ওই টপিকটা চুজ করা যেতে পারে। জৈব রসায়নে খুব ভালো দক্ষ হলে জৈব রসায়ন চুজ করা যেতে পারে। এই টপিকগুলো এইগুলো থেকে বেশ অনেক কিছু বলা যায়, করা যায়। আপাতত আমার এই এক্সপিরিয়েন্স। এবার যদি আমাকে কারোর কিছু জিজ্ঞেস করার থাকে আপনারা করতে পারেন, আমি মনে হয় অনেকক্ষণ বলে দিলাম। না না ঠিক তো আমাকে আছে, জিজ্ঞেস করতে পারেন। সবাই জিজ্ঞেস করতে পারে, যার যা কোশ্চেন থাকতে পারে আমাদের মৃণালকে জিজ্ঞেস করতে পারো, এক এক করে জিজ্ঞেস করবে। বলো শারমিন। স্যার বলছিলাম আপনার জোন কি ছিল? আমার ছিল মানে বাঁকুড়া ওয়েস্টার্ন। ওয়েস্টার্ন। আচ্ছা। তন্ময়। হ্যাঁ, গ্র্যাজুয়েশন লেভেলের কি কোশ্চেন করেছিল মানে আপনাকে বা আপনাদের সাথে যারা বাকিরা গিয়েছিল interview? না, আমাদের যে যা টপিক পড়াচ্ছে টপিক বেসড কোশ্চেন, তার বাইরে কোনোটা যায়নি। আমাকে ওই ইনঅর্গানিক থেকে জিজ্ঞেস করেছিল, নাহলে সব আমি যে টপিক পড়েছি তার উপরই কোশ্চেন ছিল। এবং এটা গ্র্যাজুয়েশন লেভেলের, মানে আমি 11-এর উর্জ বিক্রিয়া যা আছে নট এনাফ, কারণ ওই 1.5 পাতাতে কিছু হয় না। আমার কাছে ছিল 10-12 পাতার একটা নোট, ওই গ্র্যাজুয়েশনের মতো করে ছিল, ওখান থেকে কোশ্চেন ছিল। আচ্ছা, মানে কেন জল ব্যবহার করব না, ওই টপিকটা কিন্তু 11-এ আলোচনা করা নেই। যে দ্রাবক হিসেবে ইথার কেন ব্যবহার করা হয় ওটা কিন্তু মানে এইচএস এর বইতে নেই, গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রি বা গুগল করলে পাওয়া যাবে। এই কোশ্চেনটা করেছিল আমাকে, যে উর্জ বিক্রিয়ায় কেন ইথার ব্যবহার করছো, কেন জলকে দ্রাবক হিসেবে ব্যবহার করবে না, এবং ডিটেলিং যে ওটা এক্সোথার্মিক রিয়াকশন, হিটটা প্রডিউস হয় তবে গিয়ে জলে স্পার্ক তৈরি হয় বা আগুন লেগে যায়, এরকম ডিটেল করে বলতে হয়েছে এই বিষয়গুলো। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার হ্যালো। বলছি স্যার আমি বলছি যে আমি ফিজিক্সের তো 9-10-এ যখন কেমিস্ট্রিও মানে পড়াতে পারবো, 9-10-এর সিলেবাসের মধ্যে পড়াতে পারবো, আমার কি 11-12-এর কেমিস্ট্রিও পড়তে হবে? ওর উপর থেকেও কি কোশ্চেন আসতে পারে? 9-10-এর যে টপিকটা পড়াবেন সেটা যদি 11-12 রিলেটেড হয় তাহলে ওই টপিকটাকে ধরে 11-12-এ যা যা নলেজ আছে নিয়ে যাবেন। তবে আবারও বলছি, যদি আপনার সাবজেক্ট ফিজিক্স হয় তাহলে ফিজিক্স বেস তৈরি করুন, কারণ হ্যাঁ ব্যাপারটা হলো আমি আপনি ফিজিক্সেরই চ্যাপ্টার পড়াবো। আমি 11-12-এর ফিজিক্স বই পড়েছি, কিন্তু আমি 11-12-এর কেমিস্ট্রিটা সেরকম ভাবে পড়িনি, ওই জন্য আমি জিজ্ঞেস করছি। না, আমি ওই জন্য ফিজিক্সের আপনাকে টপিক পড়াবো। আপনি ওই মানে ওনারা যারা বসে থাকবেন সব তো মানে এক্সপার্ট। আপনি ধরুন কেমিস্ট্রি পড়িয়ে দিলেন, তো ওনারা এমন সব কোশ্চেন করবেন আপনি দেখবেন কখনো পড়েনি হয়তো, হ্যাঁ এই জন্য। ওই জন্য মানে আমি ফিজিক্স পড়ালে আমি 11-12-এর ফিজিক্স বইটা পড়ে যাব, আর কেমিস্ট্রিটা তাহলে কেমিস্ট্রির টপিক যদি আমি না পড়াই তাহলে আমার কেমিস্ট্রির কি 11-12-এর পড়ে যাওয়ার দরকার নেই? 9-10 বইটা পড়ে 9-10 রাখুন। লেভেলের পড়ে গেলেই হবে, ঠিক আছে। মানে ওই ভট্টাচার্য ব্রাদার্সের বইটা আছে না এখন মার্কেটে, হ্যাঁ 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 ভট্টাচার্য ব্রাদার্স পড়ুন, এনাফ। ঠিক আছে, মানে যেটা টেক্সট বুক ছায়াটা পড়লে
আমি বলবো এই মুহূর্তে মার্কেটে যতগুলো বই আছে আপনি দুটো বই ফলো করতে পারেন। 1 নম্বরে ভট্টাচার্য বাতাস, 2 নম্বরে ছায়া, টপ বই এই দুটো। ঠিক আছে, ঠিক আছে। এই দুটো বই ফলো করলে আপনার কভার হয়ে যাবে। 9-10 এর কেমিস্ট্রি যথেষ্ট ভালো আছে। হ্যালো। হ্যাঁ ঠিক কল্যাণী হ্যাঁ বলো। বলুন। হ্যাঁ স্যার, বলছি যে আমার সাবজেক্ট কেমিস্ট্রি, তো ওইখানে যে অ্যাসিড বেস টপিকটা যদি আমি নিই, তাহলে কোশ্চেন লেভেলটা কতটা দূর অব্দি যেতে পারে? মানে ওই যে আমাদের 11-12 যে বইটা আছে না, আয়নীয় সাম্যাবস্থা বা ভৌত সাম্যাবস্থা, ওই জায়গাগুলো থেকেও কি কোশ্চেনটা হতে পারে? অ্যাসিড বেস পড়ালে প্রথমত গিয়ে যেটা করবেন, দুর্বল অ্যাসিড, মৃদু অ্যাসিড, জৈব অ্যাসিড, অজৈব অ্যাসিড, কেন অ্যাসিড বলা হয়, আরএনএস এর কনসেপ্ট। তখন আপনাকে লুইস আর ব্রনস্টেড লাউরি এগুলো জিজ্ঞেস করবে, কিন্তু আয়নীয় সাম্য, অসওয়াল্ড থিওরি মনে জিজ্ঞেস করবে না, দেখে রাখতে পারেন, খুব একটা জিজ্ঞেস করবে না, মানে কিন্তু ওই ওই স্যার লুইস। ওই জায়গাটা ওই পিএইচ এর কনসেপ্ট চলে আসছে, বা বাফার হ্যাঁ হ্যাঁ, সলিউশন ওই ওইটা জায়গায়। পিএইচটা বাফার পিএইচ ওটা দেখে রাখবেন। আচ্ছা, আর আর বলছি আপনার কাছে মনে রাখবেন টাইম কিন্তু 4 মিনিট। সুতরাং আপনার কাছে যেন একটা টপিকের কমপ্লিট প্রিপারেশন থাকে। ধরুন আপনি অ্যাসিড পড়ালেন, তাহলে অ্যাসিডের প্রিপারেশন মানে আপনি ওই 4 মিনিটে কিন্তু দুনিয়ার টপিক ঢুকিয়ে আনবেন না। এইটা যে মানে আমি, অ্যাসিড সম্পর্কে যতটা বলা যায়, অ্যাসিড হ্যাঁ শুধু সেইটাই, অ্যাসিডেই সীমাবদ্ধ থেকে অ্যাসিডের যত কিছু বলা যায় এবার সেটুকু বলার চেষ্টা করতে সেটাই। হবে। এবার অ্যাসিডের প্রয়োগ করতে গিয়ে যদি পিএইচ আসে, আপনি পিএইচটা একটু স্টাডি করে রাখতে পারেন। আচ্ছা। আপনি বললেন আপনি অ্যাসিড পড়তে গিয়ে পিএইচ, কারণ পিএইচ চলে কিন্তু সঙ্গে সঙ্গে ক্ষার চলে আসে। আবার ওখানে অক্সাইডের একটা ভালো টপিক হয়, আবার লবণের একটা ভালো টপিক হয়, ওখানে অনেক কিছু আছে। সুতরাং যেটাকে ধরবেন কংক্রিট একদম ক্লিয়ার করে যাবেন। আর বলছিলাম যে স্যার, আমি প্রথমে ভেবেছিলাম যে বোর তত্ত্বটা পড়াবো। এখানে বোর তত্ত্ব ক্লাস 9-এ রয়েছে পরমাণু গঠনে। তো এখানে বোর তত্ত্ব যখন 9-এর বইগুলোতে বোরের যে স্বীকার্যগুলো রয়েছে, সেটা 9-এর বইয়ের তুলনায় আমি 11-12 টিউশন পড়াই, তো সেই জন্য 11-12টা আমার ভালো মতো হয়ে আছে, অসুবিধা হবে না। কিন্তু ওখানে বোর তত্ত্ব যখন আমরা প্রথমে যে স্বীকার্যটা বলছি না, যে mv/2 ওটা কিন্তু 9-এর বইগুলোই নেই। নেই নেই। তা ওটা যদি আমি বোর্ডে যখনই ধরেন লিখলাম ইকুয়েশনটা, তো ওখানে কি ওই কোশ্চেন থ্রুইংটা কি ফিজিক্সের দিকে চলে যেতে পারে, যে কৌণিক ভরবেগ কথাটা চলে আসছে? না 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 না, ওই কৌণিক ভরবেগ আসবে না। আপনি ইকুয়েশন দিতে পারেন, ঠিক আছে, তখন স্যার, হয়তো তার বিভিন্ন। বোর্ড তত্ত্বতে আমি বোর্ডের স্বীকার্যগুলো পড়াচ্ছি এবং একটা করে ইকুয়েশন দিচ্ছি, সেখানে কি কোশ্চেন লেভেলগুলো কোন দিকে যেতে পারে, পুরো কোয়ান্টাম এগুলো থেকে, বা না না, যাবে না যাবে না যাবে না। এইচএসটা ক্লিয়ার রাখুন, 11 এর প্রথম অধ্যায়টা। মানে বোর্ড তত্ত্বটা টপিকে রাখা যেতে পারে, তাই তো? হ্যাঁ, রাখা যেতে পারে, রাখা যেতে পারে। ঠিক আছে। অর্গানিক কেমিস্ট্রি থেকে টপিক বাঁচলে, মানে আমাদের যেটা 9-10-এ আছে ওটা তো জিওসি, মানে জেনারেল অর্গানিক কেমিস্ট্রি, ওইটাতেই মেনলি আছে। তো ওই কি পড়লেই হবে না, মানে যত রিয়াকশন আছে সমস্ত নেম রিয়াকশন থেকে সমস্ত রকম রিয়াকশন, ওগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হবে? এটা 11-12 দরকার ছিল, 9-10 লাগবে না। আপনি জেনারেল অর্গানিক কেমিস্ট্রি যেহেতু পড়াচ্ছেন, 11-এর যে ওই ফার্স্ট ওই জিওসিটা আছে না, মানে আপনার হাইড্রোকার্বনের আগে পর্যন্ত, হ্যাঁ হ্যাঁ, সেগুলো দেখে রাখুন। ওই সংকরায়ন, বন্ধন কোণ, বন্ধন দৈর্ঘ্য, সি সিঙ্গেল বন্ড, সি ডবল বন্ড, সি ট্রিপল বন্ড, সি কেন বন্ধন দৈর্ঘ্য কম হয় বেশি হয়, বন্ড এনার্জি, ওই টপিকগুলো। স্ট্রাকচার কেমন হবে, হাইব্রিডেশন কেমন হবে, বন্ড অ্যাঙ্গেল, ইথেন, ইথিলিন, অ্যাসিটিলিন, এইসব টপিকগুলো। সাধারণ সংকেত, CN প্লাস সাধারণ সংকেত যেগুলো আছে, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইনের, অলিফিনিক বন্ড কি, প্যারাফিন কি, এইসব। অর্গানিক কেমিস্ট্রির মধ্যে মানে কোন টপিকটা করলে ভালো হয়? 9-10-এ যেটা আছে দুটো টপিক, আপনি এই বেসিক অ্যালকিন মানে হাইড্রোকার্বন করতে পারেন, হাইড্রোকার্বনের বেসিক্স। না হলে ওই যে শেষের দিকে আসে না রিয়াকশন গুলো, এস্টারিফিকেশন, তারপরে শেষের 10-এ দেখবেন, 10-এর চ্যাপ্টার শেষের দিকে একটা বিক্রিয়া টিক্রিয়া গুলো আছে। বিভিন্ন রিয়াকশন গুলো আছে। হ্যাঁ, ওই দিকটা, কারণ ওখানে আপনি বোর্ড ওয়ার্ক করতে পারবেন ভালো। আচ্ছা, আর ওই যে সংকরায়ন করে জিনিসগুলো দেখানো, sp3, অবশ্যই বোর্ড ওয়ার্ক। আচ্ছা, ওই টপিকটাও চুজ করা যেতে পারে তার মানে? যেতে পারে, হ্যাঁ। দিলে আপনি মানে যখন আপনি অ্যালকেনের ক্লাসিফিকেশন বলবেন, তখন আপনি মানে হাইড্রোকার্বনের ক্লাসিফিকেশন, তাহলে সম্পৃক্ত অসম্পৃক্ত, তাহলে সম্পৃক্ত বললে আপনার অ্যালকেন চলে আসছে, অসম্পৃক্ত বললে অ্যালকেন আসছে। তখনই আপনার মানে বেসিক যে মানে গঠনটা, ধরুন অ্যালকেন বললে মিথাইন বা ইথেন, অ্যালকিন বলে ইথিলিন, অ্যালকাইন বলে অ্যাসিটিলিন, তাদের বন্ধন দৈর্ঘ্য, সংকরায়ন, স্ট্রাকচার, এগুলো চলে আসছে। এগুলোই বলতে বলতে দেখবেন আপনার 3 মিনিট কেটে গেছে। আপনি যখন ডিটেলস বলবেন না, সময় কেটে যাবে।
যতটুকু করাবেন ডিটেইলিং, একদম ডিটেইলিং, স্কিপ করবেন না কিছু। যতক্ষণ আপনাকে যতক্ষণ না থামতে বলছে, আপনি পড়াচ্ছেন, তারা অন্যমনস্ক আছে, আপনি কি থামবেন না? পড়িয়ে যাবেন যতক্ষণ না আপনাকে থামতে বলছে, আর যতক্ষণ আপনি করাবেন ডিটেইলিং করিয়ে যাবেন। তাই প্রিপারেশন যেন ম্যাক্সিমাম থাকে, অনেকটা যেন প্রিপেয়ার থাকে। আচ্ছা স্যার আরেকটা জিনিস জানার ছিল, বলছে আমাদের রিটেনের সিলেবাসে তো কেমিস্ট্রির মধ্যে 11-12-এরও কিছু পোর্শন ছিল। তো আমাদের যখন ইন্টারভিউ এর জন্য যাবো, যেহেতু আমি ফিজিক্সের স্টুডেন্ট, আমি ফিজিক্সের ওপরেই ডেমো দেবো, তো আমার ওই রিটেনে ওগুলো ছিল বলে ওগুলো দেখে যাওয়ার দরকার নেই তো? মানে আমি এমনি তো 9-10-এর গোটা বই পড়ে যাবো, যেমন অর্গানিক কেমিস্ট্রি গোটা পড়বো, তো অর্গানিক কেমিস্ট্রির মধ্যে বিভিন্ন যে রিয়াকশন গুলো সেগুলো তো আমাদের রিটেনে ছিল, কিন্তু সেগুলো কি আবার পড়বার দরকার আছে? না, ওই যে আমি বলি, আপনি একটা কথা বলেন যে আপনার সিলেবাসে 11-12 ছিল, আপনি 9-10-এ দেবেন, কিন্তু অ্যাকচুয়ালি আপনার, আমি বলে দিই, অ্যাকচুয়ালি 11-12-এর সিলেবাসটাই ছিল, 9-10 ছিল না। হ্যাঁ, 11-12-এর সিলেবাসের অনেকটাই তো রিটেনের মধ্যে ছিল। না, অনেকটা না, ভুল বললেন। আমি তো বলি 9-10 লেভেলে 11-12-এর সিলেবাস ছিল, সঙ্গে পাস কোর্সের কিছু ছিল, আপনি যদি ভালো করে লক্ষ্য করেন। হ্যাঁ, 9-10 ছিল না। রিয়াকশন যেগুলো ছিল ওইগুলোর কথাই জিজ্ঞেস করছি, যে ওগুলো কি আবার পড়তে সুতরাং হবে? আপনি ফিজিক্সের তো, হ্যাঁ আমি ফিজিক্সের। হ্যাঁ, আপনি ফিজিক্সটা দেখুন, কেমিস্ট্রি 9-10-এর বই দেখলে হবে। ঠিক আছে, মানে ওই অর্গানিকের রিয়াকশন গুলো তখন আসলে মুখস্থ করেছিলাম, এখন তো আর ওগুলো আমাদের যেহেতু অনেকদিন আমাদের টাচে নেই, তো ওগুলোর যে প্রিন্সিপাল থাকে ওগুলোর পিছনে ওগুলো তো আমরা জানিও না, মানে ভুলেও গেছি, মনে নেই সেভাবে। আমি বলে দিই এখন, শুনুন আমি বলে দিই, 5 তারিখের আগে খুব সম্ভবত রাখছে না, আমার যতদূর মনে হয়, মানে 5 তারিখের আগে ভেরিফিকেশনই রাখছে না। হ্যাঁ, তো ইন্টারভিউ অনেক দেরি, আপনি এক পাতা হাফ পাতা করে পড়তে থাকুন, মুখস্থ হয়ে যাবে ওই অর্গানিক। ওটা রিয়াকশন, ওটা সাথে রিয়াকশন আছে। এনের যে রিয়াকশন গুলোর কথা বললাম, 7-8টা রিয়াকশন আছে, খুব বেশি নেই তো। না মানে 9-10-এর বইয়ে তো সেই অর্থে রিয়াকশন নেই, 9-10-এর বইয়ে তো কেমিস্ট্রির মধ্যে সেরকম রিয়াকশন নেই। ওই 11-12 নামাতে পারবেন না, ছেড়ে দিন, ওগুলো নিয়ে চাপ হ্যাঁ, নেওয়ার দরকার নেই। 11-12-এর কথাটাই বলছি, ওগুলো তো রিয়াকশনের কথা আপনি বলছিলেন, ওগুলো তো মানে রিটেনে ছিল না, ওই জন্য জিজ্ঞেস করছিলাম আর কি। ও বেশি না, ওগুলো যাওয়ার দরকার নেই, আপনি ফিজিক্সটা পুরো দেখুন 11-12-এর। হ্যাঁ, ফিজিক্সটা 11-12-এর যেহেতু পড়াই আমি পড়েছি। ঠিক আছে স্যার, বলুন। বলছিলাম যে আমরা যখন 9-10-এর টপিক থেকে 9-এর টপিক থেকে যদি ডেমো দিই, তো সেখানে 9-এর বইয়ে যেগুলো আছে টপিকের উপরে সেইটুকুই বলবো, না তার থেকে বাইরে কিছু বলা যাবে? ওইটা বলেছি আমি আগে, আপনি যদি 9 পড়ান, আপনি যে টপিকটা পড়াবেন তার 11-12 এর প্রিপেয়ার থাকবেন, ম্যাক্সিমাম প্রিপারেশন থাকবেন। অ্যাকচুয়ালি ওরা আপনার কাছে 9-10 শুনবে না। ডেমো থেকে ওইটুকুই বলবো, না 11-12 থেকেও বলবো? 11-12 থেকেই বলবেন, কারণ আপনি যদি বার্নৌলি নীতি পড়ান, কত আছে, হাফ পাতা। আর ওই পিং পং বল আর ওই ঘরের চাল কেন উড়ে যায় না, ওই টপিক গুলো আছে তো। এই তাহলে কতটুকু আছে, তাহলে ওর বেসিকটা কি আপনাকে বলতে হবে না? ওটা তো 11-12 বই ছাড়া পাবেন না। যে টপিকটা পড়াবেন তার 11-12 প্রিপেয়ার থাকবেন। হ্যালো স্যার। হ্যাঁ, 11-12 কে ধরেই নোটটা বানাবেন। হ্যাঁ বলুন। স্যার, ওই যে আমি বোর্ড তত্ত্বটা যখন আমি সিলেক্ট করছি, সেখানে আমি বোর্ড ওয়ার্ক হিসেবে প্রথম শিকার্যতে এমভি আর্টিকেল 2NH/2 বললাম, যে জিনিসগুলো বললাম এমভি, এগুলো বোর্ড ওয়ার্কের মধ্যে পড়লো। আবার দ্বিতীয় যখন শিকার্য বলছি, তখন বলছি যে ওই স্থায়ী কক্ষপথের যে ধারণাটা দিয়ে আমি এন এর মান 1 হলে কে কক্ষপথ, এগুলো দেখাচ্ছি, এগুলো আমি বোর্ড ওয়ার্ক হিসেবে ব্যবহার করবো, তাই তো স্যার? হ্যাঁ হ্যাঁ, একদম একদম। পারলে একটা অ্যাটমের ছবি আগে, একটা অ্যাটম এঁকে, হ্যাঁ, নিউক্লিয়াস দেখাবেন, 5টা মতো অরবিট দেখিয়ে দেবেন, দিয়ে বলে এটা কি, এটা এটা। হ্যাঁ, এবং কক্ষপথগুলোর এনার্জির এটা ক্রমটা বলে দেবো, যে এটা রেডিয়াস এনার্জি বলে দেবে। হ্যাঁ হ্যাঁ। আর বলছি স্যার, ওই এমনিতে তো বোর্ডের ওই এনার্জি বার করা আছে, ওগুলো আমার 9-এর বলতে যাওয়ার কোনো দরকারটা না, প্রয়োজন না, না, ওরা জিজ্ঞেস করলে বলবেন। হ্যাঁ হ্যাঁ। আর বলছিলাম স্যার, ওই ফিজিক্স থেকে আমি ভেবেছি একটা টপিক যদি আমি ওহমস লটা মানে সিলেক্ট করি, বা হিট করলে আমাকে পুরো থার্মোডাইনামিক্স 11-12 মানে 11-এ যেটা আছে ওটা ভালো টপিক না, ওহমস ল অনেক ভালো টপিক। লাইট দেখুন না, লাইট ভালো টপিক। ওহমস ল যদি পড়াই, তাহলে চলতড়িৎ থেকে শুরু করে পুরো ওই যে পিএন জাংশন গুলো রয়েছে, ওগুলো অর্ধপরিবাহীর দিকে কোশ্চেন চলে যেতে পারে। দেবেন না 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 না, 10-এর আপনি যখন আপনার জোন থেকে বাইরে বেরোবেন, তখন 10 স্ট্যান্ডার্ড ফলো করুন, হয়ে যাবে আশা করছি। তো ওহমস লটা ভালো জায়গা পড়ানো যেতে পারে। আচ্ছা আচ্ছা। হ্যালো স্যার। হ্যাঁ স্যার, লাইট থেকে প্রতিফলনটা পড়ালে কতটা দূর যেতে পারে কোশ্চেন? আপনি প্রতিফলনের কোন পার্টটা পড়াবেন? গলিয়ে তলে আলোর প্রতিফলন। হ্যাঁ, তাহলে ওখানে আপনার আছেটা কি, ওই বক্রতল মানে অবতল দর্পণে আছে।
তাহলে অবতল দর্পণে আপনি উত্তল প্রথম আর দুটা অবতল আছে। আপনি লেন্স মানে দর্পণ সম্পর্কে প্রথমে বলবেন, তারপরে ওই যে এফ ইজ ইকুয়াল আর ইজ ইকুয়াল টু 2f রিলেশনটা প্রমাণ করাবেন। তারপর যদি আপনার পক্ষে ধারাবাহিক একদম পরপর না হলে ডাইরেক্ট প্রতিফলনে চলে যান, তাহলে প্রতিফলনের রুলস বলতে হবে যে বস্তু কোথায় থাকলে তার প্রতিফলনের রশ্মি কোন দিকে যায় থিওরি বলবেন। তারপরে অবতল দর্পণে উত্তল দর্পণে, প্রথমে তো উত্তল দর্পণে আমাদের একটাই টপিক থাকে, ওটাও করতে হয় না, সবগুলো তো অবতল দর্পণে করতে হয়। করলেন, করার পরে টোটাল 12-এ মনে হয় লাইট মনে হয় 12-এ আছে, যা যা আছে ওই সংক্রান্ত সব রেডি করে রাখবেন নোটস আকারে। কারণ 10-এই যা আছে ওই অবতল দর্পণের প্রতিফলন পড়াতে গেলে 15 একটা ক্লাস তো চলে যায়, আমি দেখেছি স্কুলে পড়িয়ে। কারণ আপনি অবতল দর্পণে বস্তুকে ফোকাসের মাঝখানে রাখবেন, ফোকাসে রাখবেন, ফোকাস থেকে বাইরে রাখবেন, তিনটা রাখলে তিনটা আলাদা সিচুয়েশন, ওইটা পড়াতে গেলেই তো আপনার 4-5 মিনিট চলেই যায়। বক্রতল হলে প্রতিফলন পড়াতে পারেন, ভালো টপিক। এবার তার কোশ্চেনের জন্য আপনাকে 11-12 প্রিপেয়ার করতে হবে, ওটা 9-10-এর বই যথেষ্ট নয়। আর একই সঙ্গে ওই রায় মার্টিনের সহায়িকাটা দেখে রাখবেন, ভালো সহায়িকা, দারুণ দারুণ কোশ্চেন আছে। আর আরেকটা কথা বলি, আমি যেটা করেছি অবশ্যই গুগল করবেন, ওই পড়াতে পড়াতে বা নিজে স্টাডি করতে যে প্রশ্নটা মনে আসবে বই খুঁজবেন, না ফেলে গুগল করুন, গুগলে দারুণ দারুণ উত্তর আছে। স্যার হ্যাঁ স্যার আমি যদি নোমেনক্লেচার অ্যালকিন অ্যালকাইনের পড়াই, ক্লাস 10-এ আছে যেটা, সেটাতে কতদূর কোশ্চেন যেতে পারে? মানে নোমেনক্লেচার পড়ালে আপনি ক্লাস 11-এর বেসিক্স, মানে আপনাকে ওই একটা প্রতিস্থাপক, দুটো প্রতিস্থাপক, একই ধরনের একাধিক প্রতিস্থাপক, যেমন মিথাইল ইথাইল, দুটো ইথাইল, তাদের পজিশন অনুযায়ী অ্যালকেন অ্যালকিন অ্যালকাইল, হ্যালো অ্যালকেন, অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড, অ্যামিন, সবগুলো করে রাখবেন। দ্বিবন্ধনে যাওয়ার দরকার নেই, যদি না মানে দেখে রাখবেন, পড়ানোর সময় বলার দরকার নেই, সবগুলো এক বন্ধন অনুযায়ী পড়াবেন। 11-এর বেসিক যেটা হবে 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 11-এর বইটা যথেষ্ট, মানে হ্যাঁ হ্যাঁ 11-এর বইটা, না না অনার্স না 11-এ, বাবা ইউপ্যাক নামের জন্য তো বলা হয় 11-এ যথেষ্ট, ইউপ্যাক নাম 11-এর বই যথেষ্ট। পাশে যদি যেই মেনের কোনো বই থেকে দেখে নেন। পড়ালে কেমন হবে? হ্যাঁ আপনার কথা কাটছে, আমি শুনতে পাচ্ছি না, আপনার কথা কাটছে, আমি বুঝতে পারছি না। এই টপিকটা পড়ানো যাবে স্যার? অবশ্যই যায়, আমাকে বললে আমি না বলবো, ভ্যারাইটি নেই। হ্যালো স্যার, হ্যাঁ বুঝলাম কেমিক্যাল বন্ডিং ওই আয়নীয় সমযোজী যেটা আছে ক্লাস 10-এ, ওটা পড়ালে মানে কতদূর কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে? অবশ্যই এইচএস পুরো পড়ে রাখবেন, মানে এইচএস এর বেসিকটা, ওই যে হাইড্রোজেন এনথালপি, তারপরে কোঅর্ডিনেশন নাম্বার, এগুলো সব দেখবেন এগুলো সব বলা আছে। ওই ভেসপার থিওরি এইসব অনেক এগুলো আছে ওখানে। বিএসিপিআর শেষ, মানে হাইব্রিডাইজেশনের পর বিএসিপিআর শেষ, মানে ওই ডাইপোল মোমেন্টের আগে পর্যন্ত রেডি রাখবেন। ওই মলিকুলার অরবিটাল থিওরি ওগুলো হালকা না দেখে না না রাখতে। না ওই যে বললাম 11-এর বইটা পর্ব সাজানো আছে, আপনি ওই এ অবধি মানে ডাইপোল মোমেন্টের দ্বিমেরু ভ্রামকের ধ্রুবীয়তার আগে পর্যন্ত পড়লে হবে, এমো থিওরি আপনাকে ধরবে না নিশ্চিত। ওখান থেকে স্যার ওই এনথালপি ওগুলো ধরবে নাকি স্যার? ওখানে এনথালপি কোথায় আছে? থার্মোডাইনামিক্স এর কিছু ইত্যাদি ধরে না, থার্মোডাইনামিক্স ধরবো কেন? ওখানে থার্মোডাইনামিক্স নেই, মানে ওই বন্ড এনার্জি গুলো আছে তো তার জন্য। বন্ড এনার্জির এফেক্ট গুলো কোন কোন কারণে বাড়ে, বেশি হয়, কম হয়, এগুলো তো 11-এর বইতে দেওয়া আছে, ঠিক আছে। হ্যাঁ মানে ওইগুলো দেখে যেতে হবে। হ্যাঁ 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 মৃণাল, একটা কোশ্চেন তোমার কাছে, বিষয়টা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড আছে, অর্থাৎ কেউ যদি ফিজিক্স ব্যাকগ্রাউন্ড হয় তার 11-12 ফিজিক্সটা টোটাল পড়ে যাওয়াটাই বেস্ট হবে। আর বেস্ট একদম। আর যে কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ড হবে তার কেমিস্ট্রি টোটাল নলেজটা থাকাই বেস্ট হবে, যেহেতু 9-10 ক্ষেত্রে দিচ্ছে তাকে অবশ্যই হায়ার জানতে হবে, 11-12টা অবশ্যই জানা দরকার, টাইম আছে। এবারে কেউ যদি বলো, আমি বলছি কেউ যদি বলে যে আমি কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ডের, আমার আর যে আমি ইনঅর্গানিক পড়ে যাচ্ছি বা ডেমো দিচ্ছি, তাকে অর্গানিক ধরতেই পারে, তাই তো? করতেই পারে। এবং কেউ যদি ফিজিক্সে ক্লাসিক্যাল মেকানিক্স পড়লো, তাকে থার্মোডাইনামিক্স থেকে জিজ্ঞেস করতে পারে, তাকে মডার্ন ফিজিক্স, হ্যাঁ অবশ্যই অবশ্যই, তাহলে তাকে অবশ্যই আমাদের কি করতে হবে, যার যার ব্যাকগ্রাউন্ড তাকে টোটাল 11-12 রেডি করে যেতে হবে।
11-12, হ্যাঁ। এবার বলে দিই যে যে যেটা পড়াচ্ছেন তার সবকিছু যেন কোশ্চেন আকার নিজের কাছে রেডি থাকে, হ্যাঁ তার সঙ্গে পুরো ব্যাকগ্রাউন্ডটা রেডি রাখতে হবে। যে আমি কারণ আপনি বলো একটা, আমি বলে দিই, একটা ইন্টারভিউ দিয়ে সারা লাইফ সিকিউর করবেন, অ্যাকচুয়ালি আপনি 3 প্রজন্মকে সিকিউর করবেন, শুধু আপনাকে ম্যাক্সিমাম টেস্ট করবেই, ভালো একটা আমি এরকম মনে করি। ভালো একটা কথা বলেছো মৃণাল। হ্যাঁ আরে এইখানে আমি 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 সাধারণ পরিবার, তাহলে আমি যদি চাকরিটা পাই, 60 বছর চাকরি করি, অ্যাটলিস্ট যেটা হবে আমার পরের প্রজন্মটাও বসে পড়ে খেতে পারবে, মানে কিছু তার জন্য কিছু করতে পারবো, তো সেই লেভেলে প্রিপারেশন থাকতে হবে। এখানে আর ফাঁকি দেওয়া চলবে না যে আমার একদম একদম আমি কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ড, আমি কেমিস্ট্রির অর্গানিক পার্টটা পারি না, ওটা বাদ দিয়ে দেবো, কোনো এক্সকিউজ দেবেন চলবে না। কারণ আমাকে ওই যে ডিফারেন্ট কোশ্চেনটা জিজ্ঞেস করেছিল একটা ইনঅর্গানিক থেকে, ঠিক আছে, আমি অ্যান্সার দেওয়ার পরে বুঝে গেছি আমার হাফ নাম্বার গেল, কারণ আমি অ্যান্সার ঠিক দিয়েছি কিন্তু আমার যে অ্যান্সার থ্রো ছিল, তারা আমার এক্সপ্রেশন দেখছিল, আমি বুঝে গেছি, আমার অ্যাটিটিউড দেখছিল, ওখানে আমি দুর্বল ছিলাম, ওরা আমাকে দেখেছে, আমি বুঝেছি যে আমার হাফ নাম্বার এখানে গেল, যা দিয়েছি পারফরমেন্স হাফ নাম্বার গেল। আমি একটা ভালো নাম্বার আশা করছিলাম, 17.75 দেখলাম, মনে হয়েছে ভালো, কিন্তু আমার মনে হয়েছিল যে 18 মনে হয় পেয়ে যেতে পারতাম, এটা আমারও মনে হয়েছিল। ওইগুলো দেখবে ওরা, ওরা শুধু ওই অ্যান্সার দেখবে না, কনফিডেন্স লেভেলটাও দেখবে। তুমি কেমন বলছো সেরকম ডিপেন্ড করে, হ্যাঁ, সেটাও দেখবে। আমি সেই উমুয়া করে বলছি, তুতলামি করে, হ্যাঁ এটা জানি, এই এগুলো তো চলবেই না, এগুলো চলবেই না একদম, ওগুলো কোনো জায়গায় নেই। আমার চেনা 3জন, আমি বলে দিই, আমার চেনা 3জন বন্ধু বান্ধবী যারা 11-12 করতো, 3জনের কেউই কোয়ালিফাই করেনি, সব ওয়েটিং এ আছে, সেটা ওয়েটিংটাও 100-র পরে 104, 109, 120 এরকম আছে। তাহলে তোমার এই যে ছোট ছোট ভাই বোন বা সেম এজে যারা আছে তাদের ক্ষেত্রে এটাই পরামর্শ দেওয়া যায় যে তোমরা যে এসএলএসটির জন্য যে এক্সাম প্রিপারেশন নিয়েছিলে তার চেয়ে 2 থেকে 3 গুণ বেশি পড়াশোনা করতে হবে এই টাইমটা। হ্যাঁ, যে আমি ইন্টারভিউ আর লিখে 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 যে যেটা করবে লিখে, কোনো ওই ভেবে নিলাম প্রশ্ন হয়ে গেল না, লিখে লিখে একদম একটা কোশ্চেন দেখা, সেটাকে কোশ্চেনটাকে লিখে তার অ্যান্সারটাও লেখা, লিখে লিখে স্টাডি করা। আমি অনেস্টলি বলি, এটা বলা হয়তো বলবো উচিত নয় বা আমি বললে বাড়াবাড়ি মনে হবে, আমি অনেস্টলি বলছি কথাটা আজকে, যে আমি উর্জের নোটস ছিল আমার কাছে প্রায় 15-16 পাতা, উর্জের কোশ্চেন আছে অলমোস্ট 20 পাতা, শুধু উর্জ। আমি কিন্তু ডেমো মানে পিডিএফ শেয়ার করতে পারি, মনে হতে পারে যে একটু বাড়াবাড়ি হয়ে গেল, বাট অনেস্টলি বলছি, আমার শুধু উর্জের রিয়েকশন সম্পর্কে ছিল প্রায় 15-16 পাতার নোট, কোশ্চেন অ্যান্সার ছিল প্রায় 20 পাতার, নিজের হাতে লেখা। এবার বিষয়টা হচ্ছে ওই জায়গাতেই যে আমাকে তো আমার মুখ দেখে চাকরি দেবে না, আমার পারফরমেন্সের দিকে চাকরি দেবে। যেহেতু আমরা চলে এসেছি শেষ পর্যায়ের দিকে, তাই জান প্রাণ দিয়ে প্রত্যেকে খাটতে হবে। নিজের সাবজেক্ট যদি ডেপথ না থাকে তাহলে তোমাকে কেন চাকরিটা দেবে, আগে নিজেকে জানতে হবে যে আমার যদি এই বিষয়ে জ্ঞান না থাকে আমার নিজের সাবজেক্টের প্রতি, তাহলে আমাকে কেন দেবে চাকরিটা। তার আগে প্রত্যেকেই বলেছিলাম যে ভালো করে পড়াশোনা করবে, কিন্তু কয়েকজন করেছো কয়েকজন করনি। তার প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, যেহেতু ভোট আছে সামনে, তাই ইন্টারভিউ প্রক্রিয়া লেট হবে, ডিলে হবে, তাহলে ভেরিফিকেশন, তাই এখনো টাইম আছে, প্রত্যেককে একদম আদা পানি খেয়ে লাগো যদি চাকরিটা পেতে চাও। আর যদি বলো না আমার বাবার প্রচুর কিছু আছে, তাহলে ভাই কোনো ব্যাপার না, আর নিজের ইচ্ছা মতো করে পড়াশোনা ওই কোনো রকম চালিয়ে যেতে পারো। সুচেতা বলো। 1 মিনিট তানজিলা বলো। সুচেতা হ্যালো হ্যালো সুচেতা ম্যাডাম বলুন। তানজিলা বলো, ওর কথা হয়তো আটকে যাচ্ছে, ও ফের পরে বলছে। স্যার আমি প্রথম থেকে ছিলাম না, মানে থাকতে পারিনি আমি শরীর খারাপের জন্য। তো স্যার আইসোমেরিজম টপিকের উপর কি বলা হয়েছে? আইসোমেরিজম ক্লাস 10 থেকে আছে, খুব একটা যেটুকু আছে সামান্য। হ্যাঁ মানে ওইটুকুই, কিন্তু মানে যেহেতু এটা আমার স্ট্রং একটু মনে হয়েছে যে 11-12 তো একটু বেশি ভাস্ট আছে। এখানে তো শুধু দুটো ভাগ রয়েছে, হ্যাঁ, পজিশনাল আর ফাংশনাল, আর 11-12 অনেকটাই আছে। হ্যাঁ, টটোমেরিজম থেকে শুধু কনফিগারেশনাল, কনফার্মেশনাল, ওইটা তো ওইটা কি নেওয়া যেতে পারে? ওইটাই আপনি টটোমারিজম, মেটামারিজম আর ওই অপটিক্যাল মানে ফেসে যাবেন না তো? মানে ফেসে যাওয়ার কি প্রবাবিলিটি রয়েছে? মানে আমি জিজ্ঞেস করছি। আমি আপনাকে এই আইসোমারিজম থেকে 50টা প্রশ্ন শেয়ার করতে পারি আপনাকে প্রিপেয়ার, মানে যদি হয় কথা কখনো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ।
মানে আমি হলাম কি, আমিও বলি যে ওই কখনো কখনো 2-4টা বাচ্চা আমার স্কুলেরই আমার কাছে আসে যে মেনের টপিকটা দেখে নেওয়ার জন্য, সুতরাং ওইখানে আমারও বিরাট পার্সোনাল ইন্টারেস্ট আছে। ইনফ্যাক্ট আমি এখনই কয়েকজন পড়ছে তাদেরকে আইসোমার্জিই পড়াচ্ছি আর কি। ও আচ্ছা আচ্ছা, স্যার ওইটা যদি আমাকে কাইন্ডলি পিডিএফ এ শেয়ার করেন, মানে যদি কঠিন হায়ার লেভেলের হয় সেটা আমি সলভ করে নেওয়ার চেষ্টা করবো। না কিন্তু ওই মানে অ্যাকচুয়ালি এক্সেপশনাল টপিক হিসাবে খোঁজার জন্য অর্গানিক চুজ করা। আপনি পড়াতেই পারেন, কারণ আপনার ওখানে যেহেতু টপিক, তো আপনি পড়ানোর টাইম পাবেন না, আপনার কাছে টাইম নেই, তো মানে আপনি স্কোপ মানে আপনার টপিক শেষ হয়ে যাবে, 4 মিনিটেও টপিক শেষ হয়ে যাবে। হ্যাঁ তো স্যার ওই সেটাই বলছি, তাহলে কি ভীষণ টাফ কোশ্চেন কি আমাকে কাউন্টার কোশ্চেন করতে পারি, নাকি আমি যতটুকু না না পড়াবো? না না, আমি কি বললাম বুঝতে পারেননি, আপনার 10-এ যতটুকু আইসোমারিজম আছে হ্যাঁ আপনার 4 মিনিট টাইম শেষ হবে না, টপিক শেষ হয়ে যাবে, আপনি কি পড়াবেন আমাকে? আমাকে শোনান দেখি 4 মিনিটে কি পড়াবেন, আমি শুনি একটু। 4 মিনিটে কিন্তু স্যার আমার শেষ হয়নি, যদিও আমি একটু মানে স্লো বলে কিনা জানি না, মানে বোর্ড আউট করতে গিয়ে 4 মিনিটে 4 মিনিট, হ্যাঁ 4 মিনিট মতো লেগেছিল। আমি নিজে নিজে খুব একটা ভালো বলতে পারবো না বোধহয়, কিন্তু আমি বলি, আমি যদি ক্লাস 10-এর আইসোমারিজম শেখাই ওই 2-2.5 মিনিটে শেষ হয়ে যাবে, খুব বেশি হলে 3 মিনিট, বোর্ড ওয়ার্ক করেও দিব তো 3টে এক্সাম্পল খুব বেশি হলে, যা টপিক হ্যাঁ। আছে, আর বেশি তো দেওয়ার জায়গা নেই। আচ্ছা আচ্ছা। ও, তার মানে মানে ইংরেজি অ্যাভয়েডই করা ভালো, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো অ্যাভয়েড করুন একটু। ম্যাক্সিমাম আছে যেখানে আপনি 10 মিনিট বলতে পারবেন, তারা আপনাকে আটকে দিবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর স্যার বলছি, তাহলে কি রাদারফোর্ড এক্সপেরিমেন্টও যদি বলি, মানে ফিজিক্যাল কেমিস্ট্রি থেকে? হ্যাঁ রাদারফোর্ড করতে পারেন। তো ও আচ্ছা, ওই যে 11 মানে ওই কাউন্টার কোশ্চেন গ্রাজুয়েশন লেভেলে যাবে নাকি 11-12 যাবে? 11-12। আচ্ছা আচ্ছা, মানে ওই সলিড ইকুয়েশন ফিকেশন না না, শর্টিঙ্গার ফটিঙ্গার যাবে না, শর্টিঙ্গার তারাই ঠিকঠাক করে জানে না, তারা বসে আছে। শর্টিঙ্গার পুরো কোয়ান্টাম মেকানিক, শর্টিঙ্গার কোয়ান্টাম মেকানিক, না কল্পনার বাইরে চলে যাবে শর্টিঙ্গার, আসবে না। শর্টিঙ্গার গেলেও শেষ, আর কিছু করতে হবে না, ওরা দুনিয়া এসে আকাশে ভাসবে শর্টিঙ্গারে ঢুকলে। পরমাণুর গঠনের মধ্যেই তো রয়েছে, মানে স্ট্রাকচার অ্যাটমের মধ্যেই পড়ছে, তো ভাবছি যদি ওই দিকে যায় তাহলে তো তারাও ব্যাটারের মধ্যে পড়লে 9-10-এ তো ব্যাপারে নেই, 11-12-এ ওটা শর্টিঙ্গার আউট অফ সিলেবাস নেই, ঠিক আছে? ওইটা ওই শর্টিঙ্গারের ইকুয়েশন ফিকুয়েশন যদি কারা ওই এক্সট্রা ওই অ্যাডভান্স দেয় তাদের জন্য কাজে লাগে। শর্টিঙ্গারের অ্যাপ্লিকেশন ওই এটা অরবিটালটা জানার জন্য শর্টিঙ্গারের অ্যাপ্লিকেশন কাজে লাগে, আপনি শর্টিঙ্গার কেন ভাবছেন? না মানে ওই যে স্ট্রাকচার অফ অ্যাটমের মধ্যে রয়েছে বলে, আর কিছু না। তানজিলা, হ্যাঁ হ্যাঁ স্যার। তোমার কথা শুনে মনে হয় তুমি ফাঁকিবাজ। হ্যাঁ একটু স্যার। না আমি সেটা বলবো না, আর কেউ আছেন বলুন, আমি এবার একটু লিভ করবো। স্যার ক্লাস 10-এর ওই গ্রিন হাউস এফেক্ট আর বিশ্ব উষ্ণায়ন এই সম্পর্কে ডেমো দেওয়া যেতে পারে? গ্রিন হাউস এফেক্ট টপিক থেকে তাহলে আপনি কেমিস্ট্রি ধরতে হবে, ঠিক আছে? হ্যাঁ, কেমিস্ট্রিরই যদি টপিক ওরা আমাদেরকে বলতে পারে যে আরেকটা টপিক করুন, তখন এই টপিকগুলো কি বলা যেতে পারে ওখানে? আপনি আপনার সিলেবাস আছে কেন বলতে পারেন না? অবশ্যই বলতে পারেন, ওটা কেমিস্ট্রি পড়া, আপনি ক্লাস এখান থেকে করতে গেলে কি কি কোয়েশ্চেন গুলো জেনে যেতে হবে? ক্লাস 11-এর লাস্ট অধ্যায় দেখুন, ক্লাস 11-এর কেমিস্ট্রি লাস্ট অধ্যায়, ওই যে এনভায়রনমেন্ট কেমিস্ট্রি যে ব্যাপারটা ছিল না, হ্যাঁ হ্যাঁ ওইটা তোমাকে ভালো করে পড়তে হবে। হ্যাঁ, ক্লাস 11-এর কেমিস্ট্রি লাস্ট অধ্যায় দেখুন, পেয়ে যাবেন 5 ডিটেইলস। মিনিট টাইম নিচ্ছি আমি। আমাদের স্যার বলছি, ওই ডেমোটা যখন আপনি করছেন তখন কি প্রচন্ড স্পিডে ওরা দেখছে না মানে স্লো স্লো করা যায়, যেখানে আমরা ছাত্রদের সঙ্গে মানে ইন্টারেক্ট করে কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করা বলতে না বলি? না না না, নো ইন্টারাকশন, আপনি শুধু পড়াবেন, কোনো ইন্টারাকশন না, আপনি শুধু পড়াবেন, মানে কোনো ইন্টারেকশন করা যাচ্ছে না ওখানে? আপনি টাইম পাবেন, শুধু পড়াবেন যে আমি আজকে এটা পড়াবো, এটা আছে, এই থিওরি, এই তার এক্সাম্পল, এই হলো তার রিয়াকশন, এইটা হলে এইটা হয়, এটা হলে এটা হয়, এই তার রিয়াকশন, ব্যাস এরকম। তারা আটকে দেবে আপনাকে, এটা করলাম বুঝতে পেরেছো বা বুঝতে পেরেছেন, এটা করলে কি হয় বলুন তো? একদমই না। আর এটা তো করবেনই না, কারণ যারা বসে আছেন তারা একজন দক্ষ লোক, মানে ওই চুন চুনকে বিঠায় গায়া হয় এরকম লোক সব। ও তাহলে এরকম করা যাবে না না স্যার ডেমোগুলো? একদমই না। আমরা তো সেভাবেই প্র্যাকটিস করছি এখন, যে মানে বাচ্চাদেরকে ইন্টারেক্ট করে কোয়েশ্চেন জিজ্ঞেস করতে হবে, লাস্টে কনক্লুশন দিতে হবে ওদের। এত কিছু না, আপনারা কি, আমি তো মানে কেরিয়ার জন্য ওই কোশ্চেন গুলো কিছু অ্যান্সার করতাম, আমি কেরিয়ার জন্য আগে করেছি বলতে ওই কোশ্চেন গুলো দেখেছি, কিছু অ্যান্সার করেছি, ঠিক আছে? সো না না, এইসব বাদ দিন, ওই ইউটিউব দেখে যা যা করাচ্ছে ওইসব না, শুধু পড়ান,
কোনো ইন্টারাকশন না, ওই ভালো আছো ভালো আছো এসব কিচ্ছু না, ওরাই স্যার বলে এই দেবে। বিষয়ে আমার স্যার এই বিষয়ে আমারও প্রশ্ন ছিল যে আমরা যখন ডেমো রেডি করছি তখন দেখা যাচ্ছে একদম পুরো ফর্মালিটি মেনটেন করে কেমন আছো ভালো আছো বা ডেট তারিখ তারপরে আজকের পাঠ এ সমস্ত কিছু লিখে শুরু করছি বাড়িতে যখন প্র্যাকটিস করছি। হ্যাঁ আদৌ কি আপনি তো দিয়েছেন তো ওখানটাই না, গিয়ে এগুলো বলেই দিবে যে ওখানে এক বলছে যে একদম ডিরেক্ট টপিকে ঢোকো এরকম। মিনিট, তোমাদের একটা কথা বলি প্রত্যেককে, আমি মিনারের টাইমটা নিয়ে নিচ্ছি অনেকটাই, অনেকজন হাত তুলেছে তো 6 জন আছে এখনো। বিষয়টা হচ্ছে তুমি যখন ডেমো দেবে, তুমি যখন বিএড বা ডিএলএড করছো তোমাকে ওই প্রসেসটা শিখিয়েছে, ভালো করে বুঝবে, ওই যে একক উপ একক আজকের তারিখ বা আজকের পাঠ এই সমস্ত কিছু শিখিয়েছে। তোমাদের মনে হয় স্যার মনে হয় তোমাদের এগুলো শিখিয়েছিল, কিন্তু তোমাকে যে 2 মিনিট টাইম দেওয়া হয় তুমি মেন বিষয়বস্তু বলবে না ওই আজকের তারিখ বা আজকের ডেট বা এইগুলো লিখবে। তোমাকে প্রথমেই বলে দেবে তোমাকে ওই সমস্ত কিছু লিখতে হবে না, তুমি ডাইরেক্ট যখন ডেমো দেবে তোমার মেন টপিকে ঢুকে পড়ো, মেন টপিকে তুমি ডেমো দাও, ওগুলো কিছু বলবে না। বুঝতে পেরেছো? এবং তোমার যে বলার ভঙ্গি সেটা তোমার স্বাভাবিক যে বলার ভঙ্গি থাকে সেটা তোমাকে বলতে হবে, তুমি হাই স্পিডও করবে না হাই স্লোও করবে না, তোমার যেমন সেটাই, স্বাভাবিক। এটাই বলছি, ওই অপটিমাইজ করা, স্পিডটাকে অপটিমাইজ করা, যে স্পিডে করলে আমি স্বতঃস্ফূর্ত বলতে পারবো, ক্লিয়ারলি বলতে পারবো, যিনি শুনছেন তিনি পরিষ্কার বুঝতে পারবেন ওই স্পিডে। এবারে তোমার যে পড়ার বলার ভঙ্গিমা দেখেই তোমাকে বোঝা যাবে যে কিরকম পড়া বলছে বা এ বোঝাতে পারবে কিনা। তুমি যত স্পিডে বলো যে আমি কভার করবো টোটাল টপিকটাকে, ওটা করার দরকার নেই, তুমি স্বাভাবিকভাবে বলবে, তাদের যতটুকু শোনার দরকার সেই ততটুকু শুনবে, তারপর তোমাকে ঠিক থামিয়ে দেবে। তাই তো মৃণাল? হ্যাঁ একদম একদম। এক মিনিট, হ্যাঁ বলো। 9 নাকি বিএড থেকেও কিছু মানে করে যেতে হবে নাকি, মানে পড়ার চান্স আছে ওরকম? 2 মিনিট। আচ্ছা ও স্যার আমি কি বলছি, আপনারা আরেকটা শিডিউল বানান, আমি আজকে একটু লিভ করছি। হ্যাঁ ঠিক আছে, আমি আরেকদিন শিডিউল করব। হ্যাঁ তাহলে তুমি আরেকজনের কোশ্চেন শোনো, সুচেতা অনেকক্ষণ ধরে বলছে, তোমার কথাটা শোনো, বাকিটা নেক্সট দিন আমার আলোচনা হবে। ঠিক আছে। হ্যাঁ স্যার, বলছি আমি তো ফিজিক্স অনার্স, তাহলে কি হিট থেকে কোনো টপিক নেওয়াটা যাবে না? না নেওয়া যাবে না ভাই, 10-এ হিটে যেটা আছে ওই একটা আমার যেটা ভালো মনে হয় ওই যে আছে না কন্ডাকশনটা, ওই একটা কি বলে ধাতব যে পাত, তাপ পরিবাহিতা। হ্যাঁ স্যার। তাপ পরিবাহিতা, ওই টপিকটা ওখানে অনেক কিছু বলার আছে। আর হিটের আগে যেগুলো আছে সব ছোট 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 পার্ট আপনি নিতে পারেন। হ্যাঁ স্যার, বলছি যে যে ল্যাটেন্ট হিট, তো সেখানে আমি গ্রাফ দিয়েও মানে লেখচিত্র দিয়েও বোঝাতে পারি, তো সেই টপিকটা কি নেওয়া যেতে পারে? হ্যাঁ 9-এর হিটে। হ্যাঁ স্যার, মানে ল্যাটেন্ট হিটটা বোঝাবো, তার আগে যেটা সেই জুলস ল মানে সেটা ইনক্লুড করে বোঝালে ওটা কি ভালো টপিক হবে? জুলস ল ইনক্লুড করার দরকার নেই, আপনি ল্যাটেন্ট আর এই ল্যাটেন্ট হিট টপিকটাই তো বিরাট, ওখানে অনেক কিছু আছে, শেষ করতে পারবেন না, ঠিকঠাক প্রিপারেশন থাকলে শেষ করতে পারবেন না 4 মিনিটে, অনেক কিছু আছে তো। হ্যাঁ স্যার, শেষ করা যাবে না, কারণ ওই লেখচিত্রটাই তো অনেকক্ষণ মানে বোঝানোর জন্য অনেকটাই টাইম লেগে যায়। ব্যাস ব্যাস, এই ল্যাটেন্ট হিট দিতে পারেন। তাহলে ওটা কি মানে ঠিক আছে টপিক চুজ করা না চেঞ্জ করতে? না ঠিক আছে। আর স্যার আমি কি ব্যাক সাইডে মানে কেমিস্ট্রিতে মানে কোন টপিক নিলে বেটার হবে, বোর্ড তত্ত্ব বা তড়িৎ বিশ্লেষণ এগুলো আপনি কি নেওয়া যেতে পারে? পড়ানোর জন্য? হ্যাঁ স্যার ডেমো, হ্যাঁ। পড়ানোর জন্য আপনি করুন, মানে আপনি কি মানে মেটেরিয়ালস মানে এলিমেন্ট নিয়ে একটু দক্ষ হতে পারবেন, তাহলে বলবো পর্যায় সারণীটা পড়ুন, পর্যায় সারণী। আচ্ছা স্যার, তাহলে কি একটাই টপিক রেডি করব মানে ব্যাক সাইডে কেমিস্ট্রির জন্য? একটাই ফিজিক্স 2-3টা রাখুন, কেমিস্ট্রি একটাই, ঠিক আছে? আচ্ছা স্যার, মানে ফিজিক্সে তাহলে 9-10 দুটো মিলে 2-3টে করে রাখছি, আর দুটো করবেন, হ্যাঁ একটাই পর্যায় সারণী। ওকে স্যার। আর স্যার একটা কথা ছিল যে ইন্ট্রোডাকশনটা মানে বাচ্চাদের যখন পড়াবো ওখানে গিয়ে তো আর বাচ্চা বলে কিছু নেই, তাহলে মাঝে মাঝে যে জিজ্ঞাসা করবো যেটা বুঝেছো কিনা বা এর অ্যান্সার জানতে একদম চাইবো। না, একদম না, এটা তো বললাম একদম না, ডিরেক্ট একদম টপিক পড়িয়ে যান। আচ্ছা আচ্ছা, মানে কোনো মানে গুড ওয়েলকাম বা কেমন আছে সব কিচ্ছু না? কিচ্ছু না, ওরাই বলে দেবে যে ডিরেক্ট টপিকে ঢুক। জানি না মানে কতটা হেল্প হলো, আর একটা শিডিউল করুন, আমি সানডের দিকে করুন। তোমাকে আমি বলবো। হ্যাঁ আচ্ছা বলছি যতটুকু হলো যা দিতে বললাম মোটামুটি এফেক্ট ফুল হয়েছে বলে মনে হয়। সবার জন্যই হয়েছে।
মৃন্হাজ কেমন লাগলো? বলো, তোমার সিনিয়র দাদা এবং স্যারও স্যারও, যেহেতু বয়স জানি না আমি কাউরির সঠিকভাবে, যেহেতু কলিগও বলতে পারো যদি চাকরি সবারই হয়ে যায়। ঠিক, থ্যাংক ইউ মৃণাল টাইম দেওয়ার জন্য। ধন্যবাদ টাইম দেওয়ার জন্য। ধন্যবাদ স্যার। মানে এই জায়গাগুলো মানে সিলেক্ট করছিলাম কিন্তু বুঝে উঠতে পারছিলাম না যে কতটা মানে করা যাবে। কনফিডেন্স লেভেলটা একটু তৈরি হয়েছে যে না এই জায়গাটা পড়ানো যেতে পারে। তো থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। এবার আরেকটা টপিক আরেকদিন থাকবো, আরো আলোচনা হবে। আমিও তোমাদের মতো আমিও 19 রেডি করছি, আমিও করবো একটা টপিক, ঠিক আছে? আমি এখন সিলেক্ট করে কি পড়াবো। স্যার একটা কোশ্চেন জাস্ট একটু বলে দিন নাকি, বলছি যে বিএড থেকে রেডি করছেন কিছু? একদম না, জিরো। ও 9-10 এর জন্য বিএড এর কিছু ধরবে না? 11-12 ধরেনি তো 9-10। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এত লাক্সারি করার টাইম নেই তাদের। স্যার আপনার একটা ডেমনস্ট্রেশন ভিডিও করে একটু গ্রুপে দিবেন তো কিরকম কি পড়াচ্ছেন? আমি ডেমো করে দিব? হ্যাঁ স্যার, একটা ডেমো যে কোনো টপিকের ওপর দেখাবেন, মানে কিরকম স্যার এটা কিন্তু খুব ভালো হবে। ঠিক আছে, এই উইকে আমি সানডে অবধি আমার শিডিউল ঠাসা আছে, ঠিক আছে? ওই সামনে পরীক্ষাটা আছে না, যেই মানে ডাব্লিউবি যেই আর নিটটা আছে না, তো স্কুলের কিছু বাচ্চা আসে বাড়িতে একটু, হ্যাঁ এই সপ্তাহটা আছে। আমি নেক্সট উইক একটা দিন যদি একটা ভিডিও করতে পারি 10-15 মিনিটের, তো দেখছি কিছু করা যায় কিনা। ওকে ঠিক আছে, আচ্ছা একটা ডেট দেখো থ্যাংক ইউ পরের উইকে, কেমন? ওকে বাই। হ্যাঁ স্যার। বলো সুচেতা। হ্যাঁ স্যার, এখন যে আমাদের বর্তমানে পরিস্থিতি, তো এই ব্যাপারে কোনো রকম কোশ্চেন কি উঠতে পারে? যে যেহেতু আমাদের সবারই সায়েন্স ব্যাকগ্রাউন্ড, তো মানে যেহেতু গ্যাস ফুরিয়ে যাচ্ছে, এই ব্যাপারে কি কিছু আমাদের জেনে যাওয়াটা উচিত? দেখো, বিষয়টা হচ্ছে নিজের সাবজেক্ট সম্পর্কে জানবে। ধরো সাপোজ কাউকে বাদ দেওয়ার ইচ্ছা হয়েছে, ধরো আমার বাদ দেওয়ার ইচ্ছে, তাকে আজে বাজে কোশ্চেনও করতে পারে। যেমন একজনকে, যেমন এই রিসেন্ট প্রাইমারি ইন্টারভিউ গিয়েছে, তাকে জিজ্ঞেস করছে বলো এসআইআর এর, তোমাদেরই করেছিলাম কোশ্চেনটা, যে এসআইআর এর প্রয়োজনীয়তা বলো, এসআইআর এর ফুল ফর্ম বলো, এলডির ফর্ম বলো, এইগুলো জিজ্ঞেস করেছে তাকে। কিন্তু তাদের জিজ্ঞেস করছিল অন্য কিছু, কিন্তু তাকে জিজ্ঞেস করেছে এইগুলো। তাহলে কিছু কারেন্ট যে ঘটনাগুলো ঘটছে তার সম্পর্কে অবশ্যই জ্ঞান থাকা দরকার। তুমি যেহেতু টিচার, তোমাকে আপডেট থাকতেই হবে। আর নিজের সাবজেক্ট আগে গোড়াতেও বলে এসেছি, নিজের সাবজেক্ট 11-12 পর্যন্ত তোমাকে জানতে হবে। ডেমো যেটা দেবে, সে নারী নক্ষত্র যারই আছে না কেন, ওই ডেমোর সবটাকে তোমাকে তুলতে হবে এবং জেনে যেতে হবে তার পজিটিভ। সেখানে আমাদের অনেক দেওয়া কেমিস্ট্রিতে অনেকগুলো ভুল তথ্য আছে বা অনেকগুলো অড টপিক আছে, মানে সেই কোনো কিছু দিয়ে যেখানে লিমিটেড হয়ে যায়, তো সেই জিনিসগুলো আমাদের ভালো করে জেনে যেতে হবে। কি বলেন, বুঝতে পেরেছ? কিন্তু তোমাদের আমি একটা জিনিস দেখলাম, সবাই একটা বাচ্চার মতন কোশ্চেন করছো যে তুমি কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ড বা তুমি ফিজিক্সের ব্যাকগ্রাউন্ডের, তা তোমার সাবজেক্ট নলেজ থাকবে না কেন? কেন 11-12 তুমি পারবে না? 9-10 টুকুনি পড়তে হবে কেন? 9-10 যদি এখন যারা 10-এ পড়ে, তাকে যদি 9-এর সিলেবাসটা বই দিয়ে ধরিয়ে দেওয়া হয়, সে বলে স্যার এ সহজ চ্যাপ্টার বা সহজ বই, এইটুকুনি সামান্য পারবি না। কেউ যদি 11-এ পড়ে, বর্তমান ভর্তি হয়েছে, তার কাছে দেখবেন 9-10-এর বইটা একদম পাতলা, মানে কিছু মনেই হয় না, এই সামান্য জিনিস। এখন তোমাদের যদি বলা হচ্ছে যে 11-12টা ভালো করে পড়ো, কিন্তু তোমাদের কাছে অ্যালার্জি মনে হচ্ছে। দেখো, একটা কথা বলে গেল আমাদের মৃণাল, যে আমি যদি চাকরি পাই, আমার 3টা পুরুষ অর্থাৎ আমার নাতি পর্যন্ত বসে খাবে, এটা বাস্তব কথা। তাহলে সেই জীবনটা সিকিউর করতে তোমরা ওই জায়গায় গিয়েছো, তার সত্ত্বেও তোমরা সেই গাফিলতাটা দেখা দিচ্ছ। কেন তোমাদের বলতে হবে স্যারদের বা যা তোমাদের সিনিয়রদের যে তুমি পড়ো পড়ো পড়ো? তোমার চাকরির কি প্রয়োজন নেই? তাহলে আমার সেই তাগিদটা থাকতে হবে যে আমাকে সেই জায়গাটা তৈরি করতে হবে, আমাকে এক্সট্রা পড়তে হবে। তোমরা এখন চাচ্ছ সেই বাচ্চা ছেলেদের মতো, না স্যার একটু কম পড়া দিন, স্যার কম পড়া দিন, সেরকম অবস্থা তোমাদের। কেন তোমাদের এই ঘটনাগুলো হবে কেন যে এইটুকুনি পড়তে হবে বা ওইটুকুনি? তুমি কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ড, তোমাকে কেমিস্ট্রি স্ট্রং থাকতে হবে। তোমাকে কেমিস্ট্রি যা ইচ্ছে তাই কোশ্চেন করতে পারে। যে তুমি ডেমো দেবে এমন তো মানে নেই, তোমাকে ডেমো থেকে না কোশ্চেন করতে পারে। যেমন আমাদের ওই নাদিরকে তো ডেমো থেকে কোশ্চেনই করেনি, হয়তো মৃণালকে কোশ্চেন করেছে, নাদিরকে তো কোশ্চেনই করেনি ডেমো থেকে। গোরকে হয়তো কিছু জিজ্ঞেস করেছিল, তোমরা হয়তো আগের ভিডিওগুলো দেখতে পাবে যে গোর বা নাদির যেখানে আমাদের শেয়ার করছিল তার এক্সপিরিয়েন্সগুলো, তারা জিজ্ঞেসই করেনি। তাহলে বিষয়টা হচ্ছে 11-12 ব্যাপারটা আলাদা, 9-10 ব্যাপারটা আলাদা। যেহেতু তোমার দুটো সাবজেক্ট হয়ে যাচ্ছে, নিজের সাবজেক্ট জ্ঞান তো থাকতেই হবে, সঙ্গে তোমাকে ফিজিক্স কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ডটাও থাকতে হবে বা তোমার ফিজিক্স ব্যাকগ্রাউন্ডটাও থাকতে হবে, তবেই তো তুমি দিতে পারবে।
যেমন একটা কথা বললো মৃণাল যে তুমি ধরো সাপোজ স্কুলে গেলে চাকরি পেলে সেখানে কেমিস্ট্রির টিচার নেই, তাই বলে কেমিস্ট্রি পড়াবে না? তাহলে কেমিস্ট্রি তোমার জ্ঞান নেই? তুমি বলবে যে আমার আমি পারি না বা আমি জানবো না বা আপনারা চুজ করে দিন, এরকম একটা সিচুয়েশন ওই জন্য বাদ গিয়েছে। তাহলে এই কথাগুলো তোমাদের ক্ষেত্রে কিন্তু খাটে না, যেহেতু তোমরা প্রত্যেকে সিনিয়র, আর হয়তো গ্র্যাজুয়েশন, কেউ এমএসসি, কেউ বিএড, কেউ পিএইচডি পর্যন্ত আছো, কেউ কেউ প্রাইমারি স্কুলের টিচারও আছো। তাহলে সেখানে এই কোশ্চেনগুলো কোনগুলো যে কতটা পড়তে হবে তোমাকে সবটাই, কিন্তু স্পেশাল হ্যাঁ তুমি জিজ্ঞেস করতে পারো যে কোনগুলো পড়লে ভালো হয়। স্যার এই ব্যাপারগুলো যদি আমি ইনঅর্গানিক পড়ছি, তাহলে ইনঅর্গানিকে এই টপিকগুলো আমার পড়া আছে, তাহলে কোনগুলো বেশির উপর জোর দেবো বলুন তো? এইটা একটু ভালো কোশ্চেন। তুমি অর্গানিক পার্ট পড়ছো, অর্গানিক পার্টের স্যার আমি এই যে টপিকটা করে, যেমন উডস বিক্রি টপিক করেছে, যেমন ওর বলছে 13 পেজ 14 পেজ নোট হয়ে আছে, ও যে ডেমো দেবে, তাহলে তার একটা কি হচ্ছে ডেমো অলরেডি করে ফেলেছে, তার একটা স্ট্রং জোন হয়েছে। তোমাদের কি স্ট্রং জোন হয়েছে বলো তো? তোমরা যেমন একটা করে ডেমো 5 মিনিট দিতে বলছি, তোমরা ভয়ে কেউ আগাচ্ছ না, হয়তো বাড়িতে প্র্যাকটিস করছো। তোমার ভুলগুলো কে ধরবে? তোমার বাড়িতে বসে বসে যে ডেমোটা দিচ্ছ, তোমার ভুলটা কে ধরবে? বরঞ্চ তুমি তোমার যদি ডাইরেক্ট লাইভে না আসলে তোমার বন্ধু বান্ধব যারা আছে, তোমার আশপাশে যে টিচারগুলো আছে, তোমাদের যাদের বিয়ে থওয়া হয়ে গেছে, হাজব্যান্ড আছে, হাজব্যান্ড জব করে কারোর, তাদের নিয়ে আলোচনা করো। যারা পাশের বাড়ি স্কুল আছে, মানে পাশেই স্কুল আছে, তারা স্কুলে কি ডেমো দাও স্যারদের কাছে যে স্যার আমাকে 2 দিন টাইম দিন। তাই সেই চিন্তা ভাবনাগুলো করতে হবে, খিদে থাকতে হবে। সেই খিদেটাই তোমাদের নাই। বলো নাসরিন, আছে খিদে? নাসরিন, মিনহাজ, নাসরিন বললো আমি আমার কাছে বাইপাস করে দিচ্ছে, মিনহাজের কাছে চলে গেছে, তাহলে থাক আমি আর বলবো না। আমি নাসরিন বা মিনহাজকে বলছি না, আমি সবাইকে বলছি। তাহলে বিষয়গুলো কি করতে হবে, নিজের একটা খিদে নিয়ে আসতে হবে যে আমাকে পড়তে হবে। বিশেষ করে মেয়েদের একটু সমস্যা, যাদের বিবাহিত মেয়ে তাদের ক্ষেত্রে সংসার সামলাতে হচ্ছে, বাচ্চা আছে, কিন্তু ভাই পড়তে হবে। এই তো 1 মাসের ব্যাপার, 1 মাসে হয়তো দরকার হলে একটা কাজের লোক রাখো, বা হয়তো মাসির এই মেয়ের মাসিকে নিয়ে আসো, নাই তোমার মায়ের বাড়ি চলে যাও, যেন দেখতে পায় ছেলে মেয়েকে সেরকম অবস্থায়, কিন্তু নিজের লাইফটাকে সিকিউর করো, নাহলে এভাবে করে হবে না। কি বললাম বুঝতে পেরেছ? চুপ। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। বৈশাখী, প্রত্যেকে ভালো করে দাও। আর টপিকগুলো যে যে টপিক চুজ করছো, দেখো তোমাদের একটা কথা বললো যে অড টপিক চুজ করলে মানে একটা ইউনিক যেমন সচরাচর যেন না হয়, সেরকম টপিক চুজ করো না। আমাদের নাদিরও বলেছিল এর আগের দিন, আজকে আমাদের দেখো উডস বিক্রিয়া, তোমাদের মনে হবে উডস বিক্রিয়া কি? তুমি যখন জৈব যৌগ করাবা তখন তোমার উডস বিক্রিয়া, আমি সাপোজ যেহেতু 11-12 ছিল ওটা বিষয়টা উডস বিক্রিয়া, দেখো একটা টপিক ধরেছে উডস বিক্রিয়া, তাহলে ও একটা টপিক ধরে মানে শুধুমাত্র একটা বিক্রিয়া ধরে গিয়েছে। তাই তুমিও একটা ধরতে পারো, যেমন হচ্ছে আমাদের বলছিল যে আমার অর্গানিক পার্টের যেমন জৈব যৌগের ক্ষেত্রে হাইড্রোকার্বন, সমবয়বতা বা যে টপিকগুলো আছে সেগুলো তুমি যদি স্ট্রং হও সেগুলো ধরো একটা একটা করে। বিক্রিয়াগুলো আছে লাস্টেরগুলো, যে গ্রিন হাউস এফেক্ট যেটা বলছিল, বা ওজোন স্তর, এগুলো করতে পারো, কিন্তু তোমাকে A to Z তৈরি করতে হবে। তোমরা কেউ তৈরি করো না, শুধু কোনো রকম লিখেছো, 3 মিনিটের ডেমো দেখেছো, টাইম দেখে ঘুরে দেখছো, হ্যাঁ 3 মিনিট বলতে পারছি আমি, হ্যাঁ খতম। কিন্তু সেই 3 মিনিটের মধ্যে যে কি কি স্টাডি মেটেরিয়াল দিচ্ছ, তোমার স্টাডি মেটেরিয়ালটা কেন পছন্দ হবে তার? তুমি যখন একটা ওজোন স্তর সম্পর্কে 13 পেজ বা 15 পেজ বা 10 পেজ বা 3 পেজ জানবে, মানে ওইটার সম্পর্কে A to Z জানবে, তবেই তুমি সংক্ষেপে বলতে পারবে। আর তোমার যদি সেই সম্পর্কে জ্ঞান না থাকে, তাহলে তুমি কি করে সংক্ষেপে বলবে বিষয়টা, মেন টপিকগুলো? আমি যে রাস্তায় যাব সেই রাস্তা যদি তোমার চেনা না থাকে, তাই সেই রাস্তা কোথায় গর্ত পড়বে, কোথায় পাঁচিল আছে, কোথায় রাস্তা সরু আছে, কি করে জানবো যদি বারংবার সেই রাস্তায় না যায়? এবারে আন্দাজে তুমি বলে দিলে যে একটা ঠিক আছে এই পাশ দিয়ে চলে যাবে, কোনো অসুবিধা নেই। তাহলে সেইগুলো ভাবনা চিন্তা করো, বাড়িতে পড়াশোনা করো। আশা করছি ভোটের পর ইন্টারভিউ হবে, তার আগে জানি না ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করবে কিনা, মানে ভেরিফিকেশানটা অনেকজনা বলছিল যে করবে ভেরিফিকেশান, কিন্তু রাজ্যের যা পরিস্থিতি, বিভিন্ন ভোট কেন্দ্রে এই হ্যান নিয়ে আশা করা যায় আর হবে না। তাহলে সেই চিন্তা ভাবনা করে তোমরা ভালো করে পড়াশোনা করো। আমরা চাই এই যে 180, 82 বা 87 জন যারাই আছে প্রত্যেকেই চাকরি পাক,
তোমরা যদি চাকরি পাও আমাদের নাম হবে, তোমরা যদি চাকরি পাও আমাদের ভালো হবে যে কোনো দিন একটা স্কুলে গেলাম, সেখানে গিয়ে আমরা সেই ভালোবাসাটা পাবো, তার বেশি না। তোমরা চাকরি পেলে সব কিছু তোমার হবে। তাই সমস্ত কিছু বাদ দিয়ে যেটুকুনি নাই সেইটুকুনি করে তোমরা পড়াশোনাটা ভালো করে করো। এখন 1 মাস ধরে নাও, 1 মাস টাইম আছে, তো যে ব্যাকগ্রাউন্ডে আছো সেই ব্যাকগ্রাউন্ডের সাবজেক্ট শেষ করো A to Z। আর যেটাই ডেমো দেবে সেই ডেমোটার প্রপার A to Z যেখান থেকে কোশ্চেন হয়, কি টাইপের কোশ্চেন হতে পারে, দরকার হলে তোমরা গ্রুপে ডিসকাস করবে যে এই টপিক থেকে কি হতে পারে, তোমরা বুঝতে পেরেছো, সেগুলো আলোচনা করবে। গ্রুপ তো ওপেনই আছে, এখানে আজে বাজে কমেন্ট তো হচ্ছে না, বাজে বাজে মন্তব্য হচ্ছে না, সেটা কোশ্চেন দেবে যে কোন থেকে এই কোশ্চেনের অ্যান্সার কি হবে, দেখো সবাই আলোচনা করে বলে দেবে। তো ওই জন্য বলছি প্রত্যেকে ভালো করে পড়াশোনা করো, বেস্ট অফ লাক প্রত্যেকেরই। কালকে ডেমো যারা দেবে তারা আজকে লিখবে, দিয়ে তারা ভিডিও যেমন এর আগের দিন দিচ্ছিল ওইভাবে ডেমো দাও, আশা করি তোমাদের ভালো হবে। এতজন আছো তোমরা, সেখানে ডেমো দিলে কি বলতো বুঝতে পারবে যে কার কোথায় কি ভুল হচ্ছে। প্রত্যেক ডেমো কালকে ডেমো হওয়ার কথা আছে শুক্রবার, যারা দেবে, না হলে অন্য টপিক আলোচনা করব, কোশ্চেন ডিসকাস করব সেখান থেকে। আর দেখি 2-1 জন আরও যারা আছে, 17 জন 19 জন মতন 11-12 পাস করেছে, তাদের 3-4 জন এসছে, আর কয়েকজন আছে তারা আসবে, আলোচনা বলবে, তোমাদের শেয়ার করবে, প্রতিদিন আনার চেষ্টা করবে একজন করে। সেখানে তোমরা বুঝতে পারবে যে কার সঙ্গে কীরকম হয়েছে, কেমন বুঝতে পেরেছো? মিফতা বলো, কিছু বলবে? হ্যাঁ স্যার, আমি আজকেই প্রথম ক্লাস করলাম আপনার,